রাইট, আমি আসলে নোটিশ দিয়ে দিছিলাম যে 9:30টায় ক্লাস, কারণ তোমরা জানো যে আমাদের ম্যাটেরিয়ালস গুলা চলে আসছে এবং ম্যাটেরিয়ালস গুলার একটা ঝলক তোমরা দেখতে পারছো। মেডিলজির যে কোনো পেইড ব্যাচে ভর্তি হলে কিন্তু তোমরা ম্যাটেরিয়ালস গুলো অর্ডার করতে পারবা। তো ম্যাটেরিয়ালস গুলা খুবই চমৎকার হতে যাচ্ছে এবার। মেডিলজির যে ম্যাটেরিয়ালস টিম, আমরা টোটাল এই ম্যাটেরিয়ালস এর পিছনে যে পরিমাণ পরিশ্রম করছি, যে পরিমাণ কষ্ট করছি, এটা অকল্পনীয়, তুমি কল্পনাও করতে পারবা না। ফলে মেডিলজির ওয়েবসাইট, মেডিলজির অ্যাপ, মেডিলজির ম্যাটেরিয়ালস, মেডিলজির যা যা চেঞ্জ আনা দরকার মেডিলজির বেটারমেন্টের জন্য সবকিছু আমরা করতেছি। শুধুমাত্র আমাদের সামনে যে সময়টা আছে, এইচএসসির পরের যে সময়টা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবং এখানে আমরা আরো যেটা এনশিওর করতেছি সেটা হচ্ছে আমাদের ফুল মেডিলজি টিম অনলাইনে 100% ডেডিকেটেড। আমাদের অফলাইন কার্যক্রম না থাকায় অনলাইনে আমরা আমাদের জীবনের সেরা পরিশ্রম এই অ্যাডমিশন সিজনে আসলে করতে চাই। তো খেয়াল করো যে আমাদের পেইড ব্যাচের ক্লাস চলতেছে, সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস চলতেছে, স্টিল কিন্তু আমরা নাপা এক্সট্রা যে ক্লাসগুলা, এই ক্লাসগুলাও রেগুলার কন্টিনিউ করতেছি। অনেক ব্যস্ততা যায় কিন্তু স্টিল আমাদের মনে হচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরের যে কোর্স, এরকম সুন্দর একটা প্লেলিস্ট, বেস্ট একটা প্লেলিস্ট আসলে প্রয়োজন। সেই প্লেলিস্টটাই আমরা আসলে দিতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে যে দুইটা ক্লাস হয়েছে দুইটা ক্লাসই একটু করে নাও। আজকে তৃতীয় ক্লাস, ঠিক আছে? তো অনেকে হচ্ছে একটা ক্লাস করছে, অনেকে করো নাই, কোনো সমস্যা নেই। আমরা যেটা এনশিওর করতেছি সেটা হচ্ছে ক্লাসগুলা সম্পূর্ণ মেডিকেল অ্যাডমিশনের জন্য ডেডিকেটেড। ক্লাসগুলা মেডিকেল অ্যাসপিরেন্টরা করবে এবং আমরা জানি যে মেডিকেল অ্যাসপিরেন্ট যারা, তাদের আসলে কি বলা যায়, হাতে এত সময় নাই যে একেবারে প্রত্যেকটা ওয়ার্ড খুঁটে খুঁটে পড়বে। ফলে আমরা একটা এনশিওর করব যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে এমন একটা ওয়ার্ড আমরা বাদ দিব না। আমরা কিছু ওয়ার্ড বাদ দিতে পারি যেগুলো জীবনে কোনোদিনও আগামী 100 বছরও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে না। এবং কিন্তু যেটা বোঝার জায়গা সেটা আমরা অবশ্যই বুঝবো, না বুঝে কোনো কিছু পড়বো না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো বই দেখে খুব কিউট লাগলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটু আমাদের অধ্যায় যেটা সেটা শুরু করি। গতকাল আমরা আসলে প্রোটিনের শ্রেণী বিভাগ পড়ছিলাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সরল প্রোটিন, সরল প্রোটিন থেকে প্রচুর প্রশ্ন আসে। সেই সরল প্রোটিন যে জায়গাটা, সেটা কিভাবে সুন্দরভাবে ইজিভাবে পড়া যায় সেটার ব্যবস্থা আমরা করে দিছিলাম। তো আজকে আজকে হচ্ছে আমরা পড়বো প্রোটিনের, এরপরে সামান্য একটু বাকি ছিল, সেই অংশটুকু বাকি অংশটুকু করে আমরা লিপিড যে পার্টটা, সেই পার্টটা শুরু করব। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা একটু ছোট করি। হ্যাঁ, পারফেক্ট, আমার মনে হয় এটা পারফেক্ট। একটু সবাই আমাকে জানাও যে বোঝা যাচ্ছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা, একটু আমাকে জানাও সবাই যারা এখন ক্লাসে আসো, একটু আমাকে জানাও যে বোঝা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, তো গতকাল আমরা আসলে প্রোটিন পড়তেছিলাম এবং আমরা কিন্তু এখানে যে প্রোটিনগুলো আছে, সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন, এই সবগুলা পড়ে ফেলছিলাম। এখন সরল প্রোটিনে যে নামগুলো আছে, সবার আগে সরল প্রোটিনের এক্সাম্পল গুলো জানতে হয়। যুগ্ম প্রোটিন এর যে নামগুলা, অর্থাৎ কোনটা যুগ্ম প্রোটিন কোনটা যুগ্ম প্রোটিন না, কোনটা উদ্ভূত প্রোটিন কোনটা উদ্ভূত প্রোটিন না, এটা প্রশ্ন আসে। এর বাইরে সরল প্রোটিনের ডিটেইলসে গিয়ে আমি যেটা তোমাকে শিখাই দিচ্ছি, যতটুকু পড়াইছি এতটুকুই তুমি পড়বা এবং এতটুকু গোছাই দিছি ওভাবেই তুমি পড়ে ফেলবা। তাহলে প্রোটিনের যে ঝামেলা, সেই ঝামেলাটা আসলে শেষ হয়ে যাচ্ছে। এখন এখানে পিডিএফ আসলে কয়েকটা পেজ আসলে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। ফলে এই উল্টাপাল্টা যে জায়গাগুলা, তার আগে তোমাকে একটা জিনিস দেখাই দিই যে প্রোটিনের কিন্তু কয়েকটা ব্যাপার আছে, যে প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, টারশিয়ারি প্রোটিন। তো যত ওই দিকে যাচ্ছে তত প্রোটিনের স্ট্রাকচার যেটা, সেটা জটিল হচ্ছে। খেয়াল করো, এটা হচ্ছে একটা প্রাইমারি প্রোটিন, এটা হচ্ছে একটা সেকেন্ডারি প্রোটিন, এটা একটা টারশিয়ারি প্রোটিন। তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে কোয়ার্টার নারী প্রোটিন, এটা হচ্ছে কোয়ার্টার নারী প্রোটিন। তো আমরা হচ্ছে 123, আমরা একটু চলে আসবো হচ্ছে 122 নাম্বার পেজ যেটা। ওয়েট, আচ্ছা আমি একটু ছোট করি, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা দেখা যাচ্ছে কি, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও যে যা দেখাচ্ছি এটা দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। একজন জিজ্ঞেস করছে ভাই একাডেমিকের জন্য এই ক্লাসগুলো করা যাবে কিনা। অবশ্যই ক্লাসগুলো করা যাবে একাডেমিকের জন্য, বিশেষ করে 26 ব্যাচ যারা, তাদের জন্য আমরা যেভাবে পড়াই, তুমি আগে ক্লাসটা করো, ক্লাসটা করে তুমি আমাকে বলো যে এই যে ক্লাস, এখন একাডেমিক মানে কি, কনসেপ্ট ক্লিয়ার। একাডেমিক মানে সব বুঝে পড়া। তুমি আমাকে বলবা যে আমি এভাবে যেভাবে পড়াচ্ছি এতে তোমার সব ক্লিয়ার হচ্ছে কিনা।
এটা গুরুত্বপূর্ণ। তোমার যদি ক্লিয়ার হয় তাহলে, তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই এই ক্লাস করলেই তোমার হবে, কেন হবে না, তাই না? আচ্ছা, আবার গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, এইটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ক্লাস প্রোটিন আর সেকেন্ড ক্লাস প্রোটিন। তাহলে প্রোটিনের ভিতরও কিন্তু ক্লাসের ব্যাপার আছে, বুঝছো? শুধুমাত্র মানুষের ক্লাস নাই, প্রোটিনেও আসলে ক্লাস আছে। এখন আমরা একটু প্রোটিনের যে ক্লাস 123 নাম্বার পেজে চলে যাব। এই যে হচ্ছে 123 নাম্বার পেজ, প্রোটিনের ক্লাসটা দেখতে চাই। তো ফার্স্ট ক্লাস প্রোটিন মানে খুব সহজ ভাষায় যে প্রোটিনে সবগুলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আছে, মানে দরকারি সব অ্যামিনো অ্যাসিড থাকলে সেটা ফার্স্ট ক্লাস, আর যদি দরকারি সবগুলা না থাকে তাহলে সেকেন্ড ক্লাস প্রোটিন। এখন খুব সহজ ভাষায় প্রাণিজ প্রোটিন, অর্থাৎ প্রাণী থেকে যারা পাওয়া যায়, এই জন্য প্রাণিজ কোনো কিছুর দাম বেশি, মাছের দাম বেশি, মাংসের দাম বেশি, কারণ এগুলা প্রাণিজ প্রোটিন, এগুলা কিন্তু এর সব অ্যামিনো অ্যাসিড আছে। এই জন্য মাছ মাংস এগুলা খুব ভালো প্রোটিন। উল্টা দিকে উদ্ভিদ থেকে যে প্রোটিনগুলা পাওয়া যায়, যদি আমরা বলি যে তোমার ডালের কথা, তাহলে ডাল কিন্তু খুব ভালো প্রোটিন না। ডাল খুব ভালো প্রোটিন না কেন? কারণ ডাল একটা উদ্ভিজ্জ প্রোটিন, এখানে সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড নেই। তাহলে উদ্ভিজ্জ প্রোটিনগুলা সেকেন্ড ক্লাস প্রোটিন, আর প্রাণী থেকে পাওয়া যায় যারা প্রাণিজ প্রোটিন, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, সেখানে সকল অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে। চলে আসো। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে চাই, তাহলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যে প্রোটিন সেটা আমরা দেখলাম। এখন প্রোটিনের বিভিন্ন কাজের যে আলোচনা, সেই আলোচনাটা এখানে আছে। প্রোটিনের বিভিন্ন কাজের যে আলোচনা, সেই আলোচনাটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। এখন একটু বলি যে এতক্ষণ তুমি অনেক রকম প্রোটিন নিয়ে পড়ে আসলা। সরল প্রোটিন, তার অনেক এক্সাম্পল ছিল, যুগ্ম প্রোটিন ছিল, উদ্ভূত প্রোটিন ছিল, যুগ্ম প্রোটিনের অনেক কাজ দেখছো, তাই না? এই সব কাজ একসাথে এখানে করছে। চলো আমরা একটু দেখি জীবদেহের গাঠনিক উপাদান। আমি একটু জুম করতেছি। আচ্ছা, তো জীবদেহের গাঠনিক উপাদান বলতে কোলাজেন। আমি বলি যে টেন্ডন, ধর এখানে একটা হাড্ডি লাগানো আছে, এই একটা হাড্ডি, এর সাথে একটা মাংস আছে, এটা হচ্ছে মাংস। তো লিখে দিলে মনে হয় ভালো হইতো যে এইটা হচ্ছে হাড্ডির লম্বাটা, পাশেরটা মাংস। আর হাড্ডি আর মাংস কি দিয়ে লাগানো থাকে বলতো? যে জিনিসটা দিয়ে লাগানো থাকে তার নাম টেন্ডন। একটা হাড্ডি আর মাংস, এটা হচ্ছে হাড্ডি, বুঝছো? এখানে লিখে দিই, নাইলে বুঝবা না। আমি এত সুন্দর ছবি আঁকি, এটা আসলে বোঝা সম্ভব না যে আমি কি আঁকছি। হাড্ডি আর মাংস লাগানো কি দিয়ে? টেন্ডন দিয়ে। টেন্ডন। এই জন্য আমরা বলি হাড্ডি থেকে মাংস টেনে টেনে ছিঁড়তে হয়, তাই না? তাহলে টেন্ডনের মূল উপাদান হচ্ছে কোলাজেন। তাহলে জীবদেহের গাঠনিক উপাদান টেন্ডন তৈরি হয় কোলাজেন দিয়ে। 2 নাম্বার, কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। অবশ্যই আমাদের সঞ্চিত খাদ্য কি? কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, এগুলো আমাদের সঞ্চিত খাদ্য উপাদান। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠন করে, তাই না? আহ, একটু আগে তুমি দেখছো যে গ্লাইকোলিপিড, এরপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, বা আচ্ছা আমরা প্রোটিনের কথা বলতেছি, গ্লাইকোলিপিডও কোষ ঝিল্লির গঠনে লাগে, গ্লাইকো প্রোটিনও কোষ ঝিল্লির গঠনে লাগে। এছাড়া বিভিন্ন অঙ্গাণুতে তুমি বিভিন্ন প্রোটিন দেখছো না? লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন তুমি অঙ্গাণুগুলাতে দেখছো। তাহলে কোষ ঝিল্লি এবং অঙ্গাণুর গঠনে অংশগ্রহণ করে। 4 নম্বর হচ্ছে এনজাইম। এনজাইমস আর প্রোটিনস, এনজাইমের আলোচনা আছে আজকে। ফার্স্ট অফ অল এনজাইমস আর প্রোটিনস, এনজাইমগুলো হচ্ছে প্রোটিন। তাহলে এনজাইমগুলো কি? এনজাইমগুলো হচ্ছে জৈব প্রভাবক, অর্থাৎ দেখো একটা কেমিস্ট্রি ল্যাবে একটা প্রভাবক কি করে? একটা বিক্রিয়ার স্পিডকে বাড়ায় দেয়। ঠিক একইভাবে আমাদের বডিতে যে বিক্রিয়াগুলো হয়, সেই বিক্রিয়াগুলোর স্পিডকে বাড়ায় দেয় হচ্ছে এনজাইম। তাহলে এনজাইমগুলো প্রোটিন। তাহলে এনজাইমগুলো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রভাবক হিসেবে বিক্রিয়াগুলোকে কন্ট্রোল করে। যেমন রুবিস্কো এনজাইম, রুবিস্কো এনজাইমকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম। এটা 9ম অধ্যায়ে পড়া আছে এবং শর্ট সিলেবাসের ভিতরের একটা অধ্যায়। ফলে তোমাদের প্রতি আমার একটা প্রশ্ন আছে যে এই যে রুবিস্কো এনজাইম, এটাকে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম কেন বলা হয়? এটা আমাকে বলবা। রুবিস্কো এনজাইমকে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম কেন বলা হয়, এটা একটু আমাকে জানাও। চলে আসো, অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এনজাইম সবই প্রোটিন। আচ্ছা, তারপর একটু চলে আসো এর বাইরে ইমিউনোগ্লোবিন। এখন দেখো ইমিউনো, ইমিউনো মানে কি বলতো? ইমিউন মানে হচ্ছে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে গ্লোবিউলিন মানে বোঝাই যাচ্ছে একটা গ্লোবিউলিন প্রোটিন, তাই না? আর ইমিউনো, ইমিউনো মানে যে প্রতিরক্ষার কাজ করে। ফলে এইগুলা মুখস্থ করার ব্যাপার না, তুমি যদি একটু চিন্তা করো তাহলে কিন্তু সব বের করে ফেলতে পারবা। আচ্ছা, জীবদেহের প্রয়োজনীয় হরমোন তৈরি করে। আচ্ছা, ইনসুলিন হচ্ছে একটা হরমোন। কি করে বলতো? ইনসুলিনের হরমোনের কাজ হচ্ছে দেহে রক্তে যে গ্লুকোজ, সেই গ্লুকোজের পরিমাণটা কমায় রাখা, যেন গ্লুকোজটা এক্সট্রা না হয়ে যায়। রক্তে গ্লুকোজ এক্সট্রা হয়ে গেলে সেক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার একটা ঝুঁকি আছে।
ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে? এই আমাদের প্রিয় ইনসুলিন। এই ইনসুলিনগুলা হরমোন, এবং হরমোনগুলাও প্রোটিন। ফলে তোমাকে ফার্স্টে জানতে হবে যে কারা কারা প্রোটিন এবং যারা যারা প্রোটিন তাদের কাজ কি। এখানে তাদের কাজ বলছে। এখানে চলে আসো, হিস্টোন প্রোটিন। এটা আমরা দেখছিলাম যে ক্রোমোজোমে থেকে ডিএনএ, ডিএনএ তৈরি হয় হিস্টোন দিয়ে। তাইলে হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে, নিউক্লিক অ্যাসিড ডিএনএ, এনএ মানে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা 8 নম্বরে চলে আসো, কিছু প্রোটিন আছে বিষাক্ত, যেমন সাপের বিষ। সাপের বিষেও তো প্রোটিন থাকে, তাই না? তো সাপের বিষ যদি কোনোভাবে তোমার রক্তে ঢুকে যায় তাহলে তুমি মারা যাবা। ফলে এই প্রোটিনটা বিষাক্ত প্রোটিন। যে সকল প্রোটিন উদ্ভিদে বিষাক্ত প্রোটিন থাকে, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিছু উদ্ভিদে বিষাক্ত প্রোটিন থাকে। ফলে একটা মানে একটা পশু, ধর একটা পাখি, পাখি ওই উদ্ভিদকে অ্যাটাক করতে আসছে, পাখি ওই উদ্ভিদের যখন ফল খেয়ে নেয়, উদ্ভিদের ক্ষতি হয় না? উদ্ভিদ চায় যে তার ফল খেয়ে ফেলুক। তো এরকম অনেক সময় হয় যে পাখি একটা বিষাক্ত উদ্ভিদের ফল খেয়ে ফেলছে, ওই পাখি মারা গেছে, তাই না? আচ্ছা, হিমোগ্লোবিন প্রোটিন। হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন একটা প্রোটিন। হিমোগ্লোবিনের কাজ কি? দেহের রক্ত অক্সিজেন পরিবহন করা। মানবদেহে পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে। তাহলে ডিফেন্সিভ অ্যান্টিবডি মানে, অ্যান্টিবডি জিনিসটাই হচ্ছে ডিফেন্সিভ, মানে আমাদের বডিকে ডিফেন্স করে। তাহলে কিছু প্রোটিন আছে যারা অ্যান্টিবডি হিসেবে কাজ করে, ডিফেন্সিভ অ্যান্টিবডি। এরপরে পিগমেন্ট মানে রঞ্জক, রোডোপসিন। দেখো, রোডো মানে হচ্ছে লাল, তাহলে পিগমেন্ট মানে রঞ্জক, রঞ্জক মানে রঙিন জিনিসগুলা, তো রোডো মানেই লাল। আচ্ছা, ইন্টারফেরন খুবই খুব ইম্পর্টেন্ট, এটাকে সবাই স্টার্ট দাও। 13 নম্বর পয়েন্ট যেটা, সেটাতে সবাই স্টার্ট দাও। সেটা হচ্ছে আমাদের প্রিয় ইন্টারফেরন। সেটা হচ্ছে আমাদের প্রিয় ইন্টারফেরন। ইন্টারফেরন, ইন্টারফেরন হচ্ছে আমার ভাই, বুঝছো? আমি প্রায় বলি যে ইন্টারফেরন হচ্ছে আমার ভাই, বুঝছো? ইতে হচ্ছে ইন্টারফেরন, ইতে হচ্ছে ইন্টারফেরন, ভাতে হচ্ছে ভাইরাস। তাহলে ভাইরাস কোষ, এর বাইরে ক্যান্সার কোষ, ভাইরাস কোষ, ক্যান্সার কোষ, এই কোষগুলা যখন তোমার বডিকে অ্যাটাক করে তখনই যে যে লাফায় উঠে বা তোমাকে রক্ষা করে ভাইরাস কোষের হাত থেকে, ক্যান্সার কোষের হাত থেকে, তার নাম হচ্ছে ইন্টারফেরন। ফলে ইন্টারফেরন হচ্ছে আমার ভাই, কারণ ভাইরাসের কোষ, ক্যান্সার কোষের হাত থেকে আমাকে রক্ষা করে। ইন্টারফেরনও হচ্ছে একটা প্রোটিন, এটা কোষে থাকে বা কোষে তৈরি হয়, তাই এটার নাম কোষীয় প্রোটিন, তাই এটার নাম কোষীয় প্রোটিন। এরপরে লাস্টে 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি তুমি এখান থেকে পেয়ে গেলা। তাহলে আমরা প্রোটিনের এই জায়গাগুলো দেখে ফেললাম। আমরা হচ্ছি 100, এখানে কয়েকটা পেজ উল্টা, অল্প কয়েকটা, 4টা 5টা পেজ উল্টা পাল্টা একটু। আচ্ছা, তাহলে আমরা 123 পেজ দেখলাম, তাই না? আচ্ছা 123, আমরা এইটা সম্ভবত 124 পেজ, ওয়েট, 121, 120, আচ্ছা ওয়েট, 121, 123 না, আমাদের দরকার হচ্ছে 124 পেজ, 125, 124 পেজ পেয়ে গেছি। তো এখানে যেগুলো আছে সেগুলোও খুব সহজ। তুমি প্রত্যেকটা জিনিস, যে এনজাইম কি কাজ করে, এনজাইম কোষে যে বিক্রিয়া হয় সেই বিক্রিয়াগুলোকে কন্ট্রোল করে। আচ্ছা, ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে, আমাদের দেহের বিভিন্ন ক্ষয়পূরণে প্রোটিন হেল্প করে। গাঠনিক ভূমিকা, একটু আগে যা পড়ে আসছি সেইটাই বলা আছে যে কোলাজেন কি কাজ করে। দেখো, কোলাজেন হচ্ছে টেন্ডনের মূল উপাদান, যেটা অস্থির সাথে পেশিকে যুক্ত করে, টেন্ডন অস্থির সাথে পেশিকে যুক্ত করে। এরপরে হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন পরিবহন করে। অর্থাৎ যে কাজগুলো একটু আগে দেখছি সেই কাজগুলা আর একটু ডিটেইলসে বলছে। এখানে কয়েকটা হরমোনের কথা বলছে, যেমন বৃদ্ধি এবং বিকাশ, যেমন ইনসুলিন, সোমাটোট্রপিক হরমোন, লিউটিট্রফিন হরমোন, এলটিএইচ, এই হরমোনগুলা। এরপরে সাপের বিষের প্রোটিনের কথা বলা আছে যে প্রোটিনটা আসলে বিষাক্ত প্রোটিন। এরপরে ভাইরাস এবং ক্যান্সার প্রতিরোধে কি বলতো? আমি বলছি কে আমার ভাই? ইন্টারফেরন হচ্ছে আমার ভাই। তাহলে ভাতে ভাইরাস, ইতে ইন্টারফেরন। তাহলে ইন্টারফেরনের বিরুদ্ধে কাজ করে কে? আর ভাইরাসের বিরুদ্ধে কাজ করে কি? ইন্টারফেরন। ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে কি? ইন্টারফেরন, বিশেষ করে ব্লাড ক্যান্সার। তাহলে পরীক্ষায় যদি আসে ব্লাড ক্যান্সার নিরাময়ে কোন প্রোটিন কাজ করে, তুমি কি বলবা? ইন্টারফেরন। ব্লাড ক্যান্সার নিরাময়ে কোন প্রোটিন কাজ করে? তুমি বলবা ইন্টারফেরন। আচ্ছা, এখন আসো অ্যান্টিবায়োটিক। দেখো ভাইয়া, অ্যান্টি মানে উল্টা, আর বায়ো, বা দিয়ে মনে রাখবা ব্যাকটেরিয়া। তাহলে যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে সে হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক গুলা ভাইরাসের বিরুদ্ধে কখনোই কাজ করে না। এই জন্য যদি কখনো তোমার ভাইরাল ফিভার হয়, ভাইরাসের আক্রমণে জ্বর হয়, তুমি যতই অ্যান্টিবায়োটিক খাও কোনো লাভ নাই।
এই জন্য জ্বর হইলেই অ্যান্টিবায়োটিক খাইতে হয় না। এই জন্য ডাক্তাররা সব সময় বলে কয়েকদিন যাক তারপর আপনি অ্যান্টিবায়োটিক খান, কারণ ভাইরাল ফিভার কয়েকদিনের ভিতর সেরে যায়। যদি না সারে তখন বুঝতে হবে এটা ব্যাকটেরিয়ার জন্য হয়েছে, তখন অ্যান্টিবায়োটিক খেলে কাজ হবে। কিন্তু আপনি যদি ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন, খেয়াল করো তোমার বডিতে ব্যাকটেরিয়ার অ্যাটাক নাই কিন্তু তুমি অ্যান্টিবায়োটিক খাইছো, ফলে ওই অ্যান্টিবায়োটিকটা তোমার বডির মারাত্মক ক্ষতি করতে পারে। আচ্ছা, ইমিউনিটির ক্ষেত্রে চলে আসো। আমাদের অ্যান্টিবডিগুলো আমাদের ইমিউনিটি মানে আমাদের প্রতিরক্ষার কাজে হেল্প করে। এরপরে ব্যথানাশক, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ডোরফিন, অ্যান্ডোরফিন হচ্ছে একটা পেইন কিলার, তাই না? মস্তিষ্কে উৎপন্ন অ্যান্ডোরফিন একটা পেইন কিলার। অর্থাৎ ব্যাপারটা কেমন, যে আমাদের যে পেইন, এই যে পেইন গুলা মানে শুধুমাত্র ওষুধ খাইলেই যে পেইন কমে এমন না, আমাদের বডিও নিজস্ব ব্যবস্থায় পেইন কমাইতে পারে। তার মধ্যে মস্তিষ্কে যে অ্যান্ডোরফিন তৈরি হয় যেটা একটা পেইন কিলার হিসেবে কাজ করে। এর বাইরে ঘুম আনায়নকারী অর্থাৎ এস ফ্যাক্টর, ঘুম নিয়ে আসে, এটা একটা প্রোটিন। তাহলে তোমার আসলে আমার মনে হয় যে এমন একটা প্রোটিন দরকার যে এই প্রোটিনটা ঘুম তাড়ায়, তাই না? তোমার কি ঘুম আনার প্রোটিন দরকার নাকি ঘুম দূর করে এমন প্রোটিন দরকার, এটা কমেন্টে বলতে পারো। তাহলে ঘুম আনয়নকারী এস ফ্যাক্টর যেটা একটা বিশেষ ধরনের প্রোটিন, আমরা এটা দেখলাম। এখন আমরা প্রোটিওমস এই জায়গাটা দেখতে চাই। প্রোটিওমস কি? সব প্রোটিনকে একসাথে বলে প্রোটিওমস। সব প্রোটিনকে একসাথে কি বলে ভাইয়া? প্রোটিওমস। তাহলে সব প্রোটিন বলতে কোন কোষ, টিস্যু, জীব কর্তৃক উৎপাদিত সকল প্রোটিনের সমষ্টি হচ্ছে প্রোটিওমস। তাহলে যে কোনো একটা জীব মানে প্রোটিওমস এটা হইতে পারে যে একটা টিস্যুর সকল প্রোটিন বা একটা জীবের সকল প্রোটিন, মানে যে কোনো একটা জায়গার সব প্রোটিনকে একসাথে প্রোটিওমস বলে। এই জায়গাটা আমরা মনে রাখবো। তাহলে এটা আমাদের পড়াটা হয়ে গেল। এখন আসো খাদ্য তালিকায় প্রোটিন, বা এখানে আসলে কয়েকটা প্রোটিনের নাম বলছে, সেগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এই আলোচনাগুলোতে আমরা আসব। তার আগে একটা কথা আছে, পূর্ণতা প্রাপ্তির আগে জন্মানো শিশুদের আর্জিনিন তৈরি প্রক্রিয়ার সূচনা হয় না। এর মানে কি? তোমরা একটা জিনিস জানো যে আমাদের প্রাপ্তবয়স্কদের 8টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড প্রয়োজন হয়, কিন্তু শিশুদের আরো 2টা লাগে। একটা হচ্ছে আর্জিনিন আর হিস্টিডিন, একটা হচ্ছে আর্জিনিন আর হিস্টিডিন। এখন এখানে একটু খেয়াল করো, যেসব বাচ্চারা হচ্ছে প্রিম্যাচিওর অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চাটা জন্ম নিয়ে ফেলছে, তাদের আর্জিনিন তৈরি প্রক্রিয়ার সূচনাটা হয় না। এই জন্য আর্জিনিন বাইরে থেকে নিতে হয়। এই জন্য আর্জিনিন শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তাহলে শিশুদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 10টা, এটা আমরা জানি। এখানে বলা আছে প্রাণিজ প্রোটিন যারা অর্থাৎ মাছ, মাংস, দুধ, ডিম, এরা হচ্ছে আমাদের অগ্রগামী। অগ্রগামী বলতে হচ্ছে উৎকৃষ্ট বা ভালো প্রোটিন, এই জন্য এটার দাম বেশি। তবে তোমার জন্য একটা ভালো নিউজ আছে, ডিম এবং দুধ এই দুইটা দামি, কিন্তু ঠিক ওই লেভেলের দামি না যে ইলিশ মাছের মতো, গরুর মাংসের মতো দামি না। ডিম আর দুধ এটা হচ্ছে একদম পারফেক্ট, একদম আদর্শ। ফলে তোমার যেটা খাওয়া উচিত সেটা হচ্ছে রেগুলার ডিম আর দুধ খাওয়া উচিত। কিন্তু যেটা খাওয়া উচিত সেটা তো তুমি খাবা না। তুমি কি খাবা? পিৎজা, বার্গার, ফাস্ট ফুড, এইগুলাই তোমার পছন্দ। তোমার তো আর ডিম দুধ পছন্দ হবে না। এখানে আমি শিওর যে খুব অল্প কয়েকজন মানুষ আছো যাদের ডিম আর দুধ খাইতে ভালো লাগে। যাদের ডিম আর দুধ খাইতে ভালো লাগে হাত তুলো, বলো। আমার ডিম খাইতে বেশ ভালো লাগে। তো ডিম আর দুধ হচ্ছে, এই মাছ, মাংস, ডিম, দুধ এগুলা হচ্ছে উৎকৃষ্ট, এবং ডিম দুধ একেবারে পারফেক্ট। ডিম দুধ হচ্ছে একেবারে পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে, ডিম দুধ হচ্ছে একেবারে পারফেক্ট। আচ্ছা, এরপরে চলে আসো, আমরা 124 পেজ দেখলাম, আমরা একটু 25 পেজে যেতে চাই। আমরা একটু 25 পেজে চলে যেতে, এই যে 25 পেজে চলে আসছে, এই যে দেখো, আদর্শ প্রোটিন পাওয়া যায় ডিম আর দুধে। মোটামুটি আমাদের একটু কম দামি খাবার, এই দুইটা খাবার অবশ্যই খাওয়া উচিত। এখন একটা জিনিস খেয়াল করছো কিনা, যে কোনো বন্যা পীড়িত জায়গায় বা দুর্ভিক্ষ আছে এমন জায়গায়, এই যে গাজাতে বা এইসব জায়গায় যখন খাবার দেওয়া হয় প্রায় দেখবে যে খিচুড়ি দিচ্ছে। কেন খিচুড়ি দেওয়া হয় তুমি জানো? কারণ খিচুড়িতে বিভিন্ন সবজি থাকে, ডাল থাকে, তো সবকিছু মিলায়ে, খেয়াল করো, খিচুড়ি তৈরি করতে খুব বেশি খরচ হয় না, তাই না? সবজি খিচুড়ি যদি তুমি করো খুব বেশি খরচ তোমার হচ্ছে না, কিন্তু এটা একটা পারফেক্ট খাবার, অর্থাৎ পুষ্টির চাহিদা পূরণ করে। তো বিভিন্ন দুর্যোগ বা বিভিন্ন একটা খারাপ সময় আসলে যে খাবারগুলো দেওয়া হয়, বা যারা একটু নিম্ন মধ্যবিত্ত বা একটু গরিব ফ্যামিলির, তাদেরকে পুষ্টিকর খাবারটা দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। তো পুষ্টিকর খাবার হিসেবে খিচুড়ি দেওয়া হয়, কারণ খিচুড়িতে অনেক খাবারের মিক্স থাকে, সবগুলা খাবার মিলে
সকল চাহিদা আসলে পূরণ করে, অর্থাৎ সবগুলো অ্যামিনো অ্যাসিড সেখানে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা আমরা পড়লাম। এখন চলে আসো, আমরা এই চার্ট এগুলা দরকার নাই। ধরো আদর্শ প্রোটিন, হ্যাঁ, কোনটায় কোন অ্যামিনো অ্যাসিড কতটুকু লাগে, এটা কখনো মেডিকেলে আসবে না, কোথাও আসবে না। ফলে এই ধরনের চার্ট পড়বা না। কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই জায়গাগুলো আমরা হোপফুলি বুঝতে পেরেছি। এখন চলে আসো, তুমি দৈনিক প্রোটিনের দৈনিক চাহিদা যেটা, এটা একটু পড়তে পারো। হ্যাঁ, এইটা একটু পড়তে পারো, এটা অন স্টার, এটা হচ্ছে অন স্টার। তাহলে হোপফুলি আমরা প্রোটিনটা পড়ে শেষ করলাম। এখন আমরা শুরু করব হচ্ছে লিপিড। আমাদের এখনকার যে পড়াশোনা সেইটা হচ্ছে লিপিডের পড়াশোনা। অর্থাৎ আমাদের প্রোটিন কালকেও আমরা শেষ করতে পারতাম, খুব অল্প একটু পড়াশোনা বাকি ছিল, কিন্তু আমরা আজকে মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে লিপিড। এখন লিপিডের পড়াশোনা শুরুর আগে তোমার একটা কথা বলি, এই যে লিপিড, আচ্ছা একটা মিনিট, এই যে লিপিড আমরা পড়বো এখন, তুমি কি জানো যে লিপিড যা দিয়ে তৈরি প্রোটিনও তাই দিয়ে তৈরি? আমরা যদি একটু নোট 3-তে আসি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। আচ্ছা দেখি আমি কালারটা চেঞ্জ করতে পারি কিনা। আমরা আজকে নতুন একটা নোট 3 নিছি, তো জাস্ট এ মোমেন্ট, এখানে নাই। আমি একটু দেখার চেষ্টা করতেছি যে কালারটা, আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালার এটা ব্ল্যাক করা যাচ্ছে কিনা। হুম 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 সেটিংস, ডিফল্ট ড্রয়িং কালার, ওকে আমি এটা দিলাম, ডিফল্ট ড্রয়িং কালার, ডিফল্ট ফিলিং কালার, এটাও ব্ল্যাক দিলাম, ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার, ওকে আচ্ছা এটাই দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে হয়তো চেঞ্জ করতে পারতেছি না। তোমাদের এই কালারটাতে কোনো ইস্যু হচ্ছে? এই কালারটাতে কি কোনো ইস্যু হচ্ছে? এটা একটু আমাকে বলো যে এই কালারটাতে। আচ্ছা জাস্ট এ মোমেন্ট, আমি এখানে দেখি পাওয়া যায় কিনা। হুম 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 এটা চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা আমি অন্য কালার ট্রাই করি, দেখা যাক। আচ্ছা এইটার উপর ব্ল্যাক দিয়ে, ব্ল্যাক আর রেড দিয়ে লিখবো। আচ্ছা ঠিক আছে, এটার উপর আমি ব্ল্যাক দিয়েই লিখি, দেখা যাক ব্ল্যাক দিয়ে লিখলে কেমন আসে। আমরা একটু লিপিড দিয়ে পড়বো। আচ্ছা ওয়েট, আমরা একটু লিপিড পড়তে চাই, এটা একটু বেশি ছোট হয়ে গেছে, জাস্ট আ মোমেন্ট। দেখো লিপিড, লিপিড কি দিয়ে তৈরি? কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন। কি কি? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কার্বন আছে, হাইড্রোজেন আর অক্সিজেন আছে। এখন তুমি আমাকে বলো, কার্বোহাইড্রেটও কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন ছিল, তাহলে ঝামেলাটা কই লাগলো? কার্বোহাইড্রেটও কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, লিপিডও কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি। তাহলে জিনিস দুইটা কি সেম? না, সেম না। কার্বোহাইড্রেটের সংজ্ঞা মনে আছে? যেখানে পলিহাইড্রোক্সি মানে একাধিক হাইড্রোক্সিল গ্রুপ ছিল। আর লিপিড হচ্ছে একটা এস্টার যৌগ। লিপিড হচ্ছে একটা এস্টার যৌগ, অর্থাৎ এখানে এস্টার আছে। কি আছে ভাইয়া? লিপিডে আছে হচ্ছে এস্টার। তাহলে অ্যালকোহল আছে, এস্টার আছে, ফ্যাটি অ্যাসিড আছে। তাহলে অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিডের এস্টার হচ্ছে লিপিড। আমরা বুঝাই দিব, কোনো সমস্যা নেই, আপাতত খেয়াল রাখো। এখন লিপিডের অনেক রকম টাইপ আছে, তার ভিতর দুইটা লিপিড একটু বলি। একটা হচ্ছে শক্ত লিপিড, যেটা হচ্ছে চর্বি, আর একটা হচ্ছে তরল লিপিড, যেটা হচ্ছে তেল। তাহলে শক্ত লিপিড হচ্ছে চর্বি, তরল লিপিড হচ্ছে তেল। আবারও বলি, শক্ত লিপিড হচ্ছে চর্বি, তরল লিপিড যেটা, সেইটা যেটা আমরা পাচ্ছি সেইটা হচ্ছে আমাদের তেল। তাহলে এইটা বোঝা গেছে তাই না? আচ্ছা একটা সেকেন্ড, তাহলে এইটা বোঝা গেছে। এখন চলে আসো, লিপিডের অনেক ভাগ আছে, লিপিডের বৈশিষ্ট্য আছে। লিপিডের বৈশিষ্ট্যটা আমরা যদি একটু বই থেকে দেখি, লিপিডের বৈশিষ্ট্য দুনিয়ার সহজ। লিপিডের বৈশিষ্ট্য দুনিয়ার সহজ,
সেটা কি রকম? যাহাই বৈশিষ্ট্য, সবগুলো বৈশিষ্ট্য হচ্ছে, আহা পেজ গুলা উল্টাপাল্টা হয়ে খুবই ঝামেলা হয়ে গেছে। দাঁড়াও, আমরা এটা হচ্ছে 25 নাম্বার পেজ, আমরা 24, আমরা যাইতে চাই 26 নাম্বার পেজ। এই যে লিপিডের বৈশিষ্ট্য, লিপিডের বৈশিষ্ট্যগুলো আমি একটু জুম করতেছি, খেয়াল করো, সবাই মনোযোগ দাও। আচ্ছা ঠিক আছে। প্রথম কথা, লিপিডের সব বৈশিষ্ট্যই প্রায় নেগেটিভ পাবা, যাহাই পাবা দেখবা যে নেগেটিভ। যেমন বর্ণহীন, বর্ণ নাই, গন্ধ নাই, স্বাদ নাই, পানিতে অদ্রবণীয়। এখন একটা জিনিস খেয়াল করো, লিপিড যারা পানিতে অদ্রবণীয় তারা সাধারণত জৈব যৌগে দ্রবণীয় হয়। তোমার মনে আছে না যে যারা, ওই যে আমরা পড়ছিলাম যে লাইক ডিসলভ লাইক কেমিস্ট্রিতে, মানে পোলার যৌগ যারা তারা পানিতে দ্রবণীয়, জৈব দ্রাবকে অদ্রবণীয়। আবার অপোলার যারা তারা পানিতে অদ্রবণীয়, জৈব দ্রাবকে দ্রবণীয়। তো লিপিড হচ্ছে যত, এরা সবাই জৈব যৌগ, যেহেতু পানিতে অদ্রবণীয় সেই জৈব যৌগে বা জৈব দ্রাবকে দ্রবণীয়। এরপরে আসো, এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার। আমি তোমাকে বলছি লিপিড গুলা হচ্ছে এস্টার যৌগ। এখন চর্বি গুলা হচ্ছে লিপিড বা তেল, তেল লিপিড। এখন পানির উপরে তুমি তেলকে ছেড়ে দাও, দেখবে যে তেল পানির উপরে ভাসতেছে। তুমি কি এটা খেয়াল করছো? তেল পানির উপরে ভাসে, তাহলে আমরা বলতে পারি লিপিড পানিতে ভাসে। হাইড্রোলাইসিস শেষে এটাকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হয়, কারণ গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড মিলেই তৈরি হয় লিপিড। তাহলে লিপিডকে ভাঙলে কি পাওয়া যাবে? ফ্যাটি অ্যাসিড গ্লিসারলই পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক। এখন খেয়াল করো, গ্লিসারল অ্যালকোহল, তাহলে গ্লিসারল কিন্তু একটা অ্যালকোহল, গ্লিসারল কিন্তু একটা অ্যালকোহল। তাহলে লিপিড কি দিয়ে তৈরি? লিপিড তৈরি অ্যালকোহল দিয়ে এবং ফ্যাটি অ্যাসিড দিয়ে। অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার হচ্ছে লিপিড, অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার হচ্ছে লিপিড। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়, এই জন্য মানে লিপিডের ওজন বেশি, গলনাঙ্ক বাড়বে। ফলে এই জন্য লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নাই। যেহেতু আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে লিপিডের গলনাঙ্ক বাড়ে, তাই লিপিডের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। এখন লিপিডের সাথে সুদান 3, নামটা খুব ইন্টারেস্টিং, সুদান 3, সুদান 3 দ্রবণ যোগ করলে লিপিড লাল বর্ণ, দেখো লতে লিপিড লতে লাল, লতে লিপিড লতে লাল, তাহলে সুদান 3 দ্রবণটা যোগ করলে লিপিড লাল বর্ণ ধারণ করে। চলে আসো, সাধারণ উষ্ণতায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু লিপিড তেল, কিছু লিপিড চর্বি, কিছু লিপিড তেল, কিছু লিপিড চর্বি অবস্থায় থাকে। এটা গেল, আমরা হোপফুলি এই জায়গাটা বুঝতে পারছি। এখন তোমাকে একটা জিনিস দেখাই আসি, সেটা হচ্ছে লিপিড কিভাবে তৈরি হচ্ছে। আমরা একটু ছবি দেখব, ছবি দেখলেই বুঝতে পারবো। এই ছবিটা আমি একটু জুম করি, এই যে খেয়াল করো, তো এটা হচ্ছে একটা গ্লিসারল, দেখছো অ্যালকোহল আছে, তো গ্লিসারল হচ্ছে একটা অ্যালকোহল, ঠিক আছে। আর এই যে যৌগটা, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এই যৌগটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। এখন ফ্যাটি অ্যাসিড আবার দুই রকম, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আছে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আছে, এই আলোচনা আমরা আসবো। ফ্যাটি অ্যাসিড আছে সম্পৃক্ত, ফ্যাটি অ্যাসিড আছে অসম্পৃক্ত। তাহলে এই যে ফ্যাটি অ্যাসিড, এখানে এই ফ্যাটি অ্যাসিডটার নাম হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। তো এই গ্লিসারল হচ্ছে এক অণু আর ফ্যাটি অ্যাসিড হচ্ছে 3 অণু, এরা যুক্ত হয়। তাহলে গ্লিসারল একটা আর ফ্যাটি অ্যাসিড 3টা, দেখছো গ্লিসারলের 3টা ওইস আছে, কয়টা ওইস আছে? 3টা। তাহলে এই 3টা ওইস 3টা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত, একটা দুইটা 3টা যুক্ত হইলে 3 অণু পানি সেখান থেকে বের হয়ে যায়। তাহলে গ্লিসারলের সাথে যখন ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, সেখানেও কিন্তু 3 অণু পানি বের হয়ে যায়। পানি বের হয়ে যাওয়ার পরে যে যৌগটা পাওয়া যায় এটার নাম ট্রাইগ্লিসারাইড। নাম কি? ট্রাইগ্লিসারাইড। আমি সংক্ষেপে টিজি বলে অনেক সময়, টিজি, ট্রাইগ্লিসারাইড। তো এই যে ট্রাইগ্লিসারাইড, এখানে এই যে বন্ড তৈরি হয়েছে, এই বন্ডটাকে বলা হয় এস্টার বন্ড, এস্টার। তাহলে আমরা বলতে পারি যে লিপিড কি দিয়ে তৈরি? এক অণু গ্লিসারল, 3 অণু ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, এবং লিপিডে কি বন্ড আছে? এস্টার বন্ড আছে, এটা হচ্ছে লিপিড। লিপিড সুদান 3 দ্রবণে লাল বর্ণ ধারণ করে, লিপিড সুদান 3 দ্রবণে লাল বর্ণ ধারণ করে। আমরা হোপফুলি এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই জায়গায় চলে আসো, নেক্সট যে পেজটা সেটা হচ্ছে লিপিডের বৈশিষ্ট্য আমরা দেখলাম। এখন এখানে কিছু কথা আছে যে চর্বি লিপিড আর তেল জাতীয় লিপিড, এই দুটো খুব বিখ্যাত। মানে একটা হচ্ছে তেল, যেটা সয়াবিন তেল, অলিভ অয়েল, যত তেলই আছে এই তেলগুলা, আবার অনেক তেল কিন্তু চর্বিও, আমরা একটু পরে চর্বি আর তেলের পার্থক্য পড়বো। তাহলে
একটু নিচে চলে আসো, এখানে লিপিডের শ্রেণী বিভাগ দেওয়া আছে। তুমি এই অধ্যায়টায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শ্রেণী বিভাগ। কারণ মানে এত বেশি ডালপালা, কার্বোহাইড্রেটের প্রচুর ডালপালা, প্রোটিনের অনেক ডালপালা, ফলে প্যাচ লেগে যায় যে কার মানে কার কে, মানে কার সাথে কার সম্পর্ক কি। এটা অনেকটা আত্মীয় স্বজনের সম্পর্কের মতো জটিল। বা তুমি যদি কখনো গেম অফ থ্রোনস দেখে থাকো, গেম অফ থ্রোনসে যে একটা ফ্যামিলি ট্রি আছে তার থেকেও বেশি জটিল হচ্ছে এইগুলা। তো আমরা লিপিডের ক্ষেত্রে একটু দেখতে চাই। সরল লিপিড আছে, যৌগিক লিপিড আছে, উদ্ভূত লিপিড আছে। বুঝতেই পারতেছো, সরল লিপিড তো এমন একটা লিপিড যাকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না। যৌগিক লিপিড, লিপিডের সাথে একটা অলিপিড অংশ যুক্ত হলে সেটাকে যৌগিক লিপিড বলে। আর উদ্ভূত লিপিড হচ্ছে যে কোনো একটা লিপিড থেকে যদি অন্য কিছু তৈরি হয় সেটা হচ্ছে উদ্ভূত লিপিড। তাহলে সরল লিপিডের ক্ষেত্রে একটু চলে আসো। এটাকে স্নেহ বলে। স্নেহ হচ্ছে দুইটা, চর্বি আর তেল। মানে একটু বলি যে সরল লিপিডকে অনেক সময় বলে যে লিপিড চর্বি, তেল আর মোম, এই তিন রকম। আসলে চর্বি আর তেল মিলে হচ্ছে স্নেহ, আর একটা আছে মোম। আমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু চর্বি, তেল আর মোম। আপাতত একটু খেয়াল রাখো, চর্বি, তেল, মোম। চর্বি আর তেল মিলে স্নেহ, আর একটা আছে কি, মোম। যৌগিক লিপিডে চলে আসো। এখানে আছে লিপিডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হইলে এটা হচ্ছে ফসফেট। আচ্ছা, গ্লাইকো মানে হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। সালফোলিপিড, এটা সালফার যৌগ যুক্ত হলে সালফার। লিপো, প্রোটিন, মানে লিপিডের সাথে প্রোটিন যুক্ত হইলে। খেয়াল করো, যখন তুমি প্রোটিন পড়ছো সেখানেও যৌগিক প্রোটিন হিসেবে লিপোপ্রোটিন পড়ছো, এখন তুমি লিপিড পড়তেছো সেখানেও যৌগিক লিপিড হিসেবে লিপোপ্রোটিন পড়তেছো। আর উদ্ভূত লিপিড তিনটা, একটা স্টেরয়েড, একটা টারপিন, একটা রাবার। উদ্ভূত লিপিড তিনটা, স্টেরয়েড, টারপিন আর রাবার। স্টেরয়েড, টারপিন আর হচ্ছে রাবার। বোঝা গেল? আচ্ছা, তাহলে লিপিডের শ্রেণী বিভাগ যেটা, সেটা আমরা পড়ে ফেললাম। আমরা হচ্ছে 127 নাম্বার পেজে এখানে আসব। তো একটু বলি, দেখো আমরা সরল লিপিড তিনটা, চর্বি আছে, তেল আছে, মোম আছে। এরা একেবারে সিম্পল, সহজ সরল। কে কে? চর্বি, তেল আর মোম। চর্বি, তেল আর মোম গেল। যৌগিক লিপিড তো বুঝতেই পারতো, লিপিডের সাথে কোনো কিছু যুক্ত হইলে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, এগুলো যৌগিক লিপিড। আর উদ্ভূত লিপিড কারা? স্টেরয়েড, টারপিন, রাবার, যেটা একটু আগে আমরা দেখে আসছি। এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু এরপরে আরেকটা ভাগ আছে আণবিক গঠন অনুযায়ী। আণবিক গঠন অনুযায়ী লিপিডকে 5 ভাগে ভাগ করছে। এখন কি কি নিছে? ফার্স্টে নিছে নিউট্রাল লিপিড। একটু বলি, তুমি এই যে চর্বি আর তেল পড়ছো না, চর্বি আর তেলকে একসাথে নিউট্রাল লিপিড বলে। তাহলে চর্বি আর তেলকে একসাথে কি বলে? নিউট্রাল লিপিড। তাহলে নিউট্রাল লিপিড কিন্তু চর্বি আর তেল। আসো ফসফোলিপিড, এটা একটা যৌগিক লিপিড। গ্লাইকোলিপিড, এটা একটা যৌগিক লিপিড, তাই না? আর টারপিনয়েড, মোম। তুমি উদ্ভূত লিপিডে পড়ছো টারপিন আর মোম, ও সরি, উদ্ভূত লিপিডে টারপিন পড়ছো আর এখানে মোম পড়ছো। তাহলে আসলে এখানে যে সরল যৌগিক আর উদ্ভূত, এর মানে এখান থেকে চর্বি, তেল নিছে, মোম নিছে, এখানে ফসফোগ্লাইকো নিছে, আর এখান থেকে টারপিন নিছে, নিয়ে আণবিক গঠন অনুযায়ী 5টা ভাগ করছে। আণবিক গঠন অনুযায়ী 5টা ভাগ আসছে। এখন সরল লিপিড দুই রকম, দেখো, স্নেহ আর মোম। তো স্নেহ হিসেবে আমরা আসলে যাদেরকে পড়তে চাই সেইটা একটু পড়ি চলো। যে আমাদের সরল লিপিড হিসেবে যে স্নেহ আছে, স্নেহ নিয়ে আমরা কি পড়বো। আমি একটু নোট 3-তে যাই। দেখো, সরল লিপিড কি কি আছে? একটা হচ্ছে স্নেহ। স্নেহকে কয়টা ভাগে ভাগ করতেছি? 2টা ভাগে। কি কি? একটা হচ্ছে চর্বি আর একটা হচ্ছে তেল। তার আগে একটু বলি, আচ্ছা একটু 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 মুছি দাও। এই যে সরল লিপিড যারা, সেখানে আছে স্নেহ আর মোম। স্নেহকে 2টা ভাগে ভাগ করতেছি, চর্বি আর হচ্ছে তেল। এখন এই যে স্নেহ, যেটা স্নেহকে ট্রাইগ্লিসারাইড বলে। কি বলে? টিজি। আমি টিজি লিখলাম। যাহাই স্নেহ তাহাই ট্রাইগ্লিসারাইড। আবার ট্রাইগ্লিসারাইড যেটা বা স্নেহ যেটা, সেটাকে নিউট্রাল লিপিডও বলে, নিউট্রাল লিপিড। ফলে খেয়াল করো, চর্বি আর তেল এটা স্নেহ, এইটাই ট্রাইগ্লিসারাইড, এইটাই নিউট্রাল লিপিড। চর্বি আর তেল এইটাই স্নেহ, এইটাই ট্রাইগ্লিসারাইড, এইটাই নিউট্রাল লিপিড। এখন তুমি বলতে পারো, ভাই ট্রাইগ্লিসারাইড কি? ওই যে মনে আছে, এটা লিপিড, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড হচ্ছে 3 অণু,
আর এক অণু হচ্ছে গ্লিসারল। গ্লিসারল, তাহলে এক অণু গ্লিসারল, 3 অণু ফ্যাটি অ্যাসিড মিলে তৈরি করতেছে ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, তাহলে যাই ট্রাইগ্লিসারাইড তাহাই নিউট্রাল লিপিড, তাহাই হচ্ছে মোম। এটা আসলে লিপিডই। আচ্ছা, তো এই স্নেহকে চর্বি আর তেল এই দুইটা ভাগে ভাগ করছে। এখন চর্বি আর তেলের পার্থক্য কি জানো? আমি যদি চর্বি আর তেল এই দুইটার পার্থক্য আকারে তোমাকে বলতে চাই, তাহলে আমি কি বলতে পারি? দেখো, চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, আর তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে চর্বিটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত মানে কি? সিঙ্গেল বন্ড, এমন একটা অ্যাসিড যেখানে সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই। আর অসম্পৃক্ত মানে সেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। তাহলে চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এখন আসো, চর্বি যেটা সেটা তো কঠিন, তুমি জানো তাই না? তো 20 ডিগ্রি সেলসিয়াসে এটা কঠিন চর্বিটা, আর তেলটা 20 ডিগ্রিতে তরল। তাহলে 20 ডিগ্রিতে কে কঠিন কে তরল সেটা আমরা দেখলাম। এর বাইরে চলে আসো, এর গলনাঙ্ক, তাহলে চর্বির গলনাঙ্ক 20 ডিগ্রিতে সে কঠিন, ফলে কখনো কখনো গলনাঙ্ক অনেক বেশি হয়ে যায়, মানে গলনাঙ্ক 20 ডিগ্রির বেশি, এটা শিওর থাকো। আর তরলের গলনাঙ্ক 20 ডিগ্রির কম, তরলের যে গলনাঙ্ক সেটা হচ্ছে 20 ডিগ্রির কম। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আচ্ছা একটা মিনিট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তাহলে একটা জিনিস আমরা যেটা বললাম যে আমাদের নিউট্রাল লিপিড কি দিয়ে তৈরি? 3 অণু ফ্যাটি অ্যাসিড 1 অণু গ্লিসারল দিয়ে তৈরি। 3 অণু ফ্যাটি অ্যাসিড 1 অণু গ্লিসারল দিয়ে তৈরি। তাহলে যাহাই স্নেহ তাহাই নিউট্রাল লিপিড। ফলে আমি যদি বলি নিউট্রাল লিপিড কে, তুমি বলবা চর্বি আর তেল। যদি জিজ্ঞেস করি নিউট্রাল লিপিড কে, তাহলে তুমি বলবা চর্বি আর তেল। ঠিক আছে, এখন একটু চলে আসো, আমরা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা তো সম্পৃক্ত, আর এটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তাই না? তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কারা, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কারা, এই জায়গায় আমরা আসব। আমরা একটু বইয়ে যাচ্ছি, আমরা একটু বইয়ে যাচ্ছি। আচ্ছা, ব্লার কি দেখাচ্ছে একটু বলো তো, একটু আমাকে জানাও ব্লার দেখাচ্ছে কিনা। তাহলে স্নেহতে কি লেখা আছে চলো দেখি। 1 অণু গ্লিসারল 3 অণু ফ্যাটি অ্যাসিড মিলে তৈরি করতেছে স্নেহ বা ট্রাইগ্লিসারাইড, এবং এইটাকে নিউট্রাল লিপিডও বলে। দুইটা আছে, চর্বি আর তেল। দেখো, চর্বিটা হচ্ছে সম্পৃক্ত আর তেলটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। তোমরা আমাকে বলতে পারবা যে চর্বি আর তেল মানে সম্পৃক্ত আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা ভালো কোনটা খারাপ? সম্পৃক্ত আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এই দুইটার মধ্যে ভালো কোনটা খারাপ কোনটা, এটা বলবা। এখন চর্বি আর তেলের মধ্যে খেয়াল করো ভাইয়া, ফল ও বীজে সঞ্চিত খাদ্য হিসেবে চর্বি আর তেল থাকে, বিশেষ করে তেল থাকে। তুমি জানো যে সয়াবিন, সয়াবিন একটা ফল যেখান থেকে সয়াবিন তেল পাওয়া যায়। নারকেল একটা ফল যেখান থেকে নারকেল তেল পাওয়া যায়। বীজের অঙ্কুরোদ্গমের সময় এসব লিপিড কার্বোহাইড্রেটে পরিণত হয়ে চারার শক্তি দেয়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, লিপিডগুলা বীজের অঙ্কুরোদ্গমের সময় কিসে পরিণত হয়? কার্বোহাইড্রেটে পরিণত হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট তথ্য। এখন চর্বি আর তেলের একটা পার্থক্য এখানে দেওয়া আছে, যে চর্বিগুলা হচ্ছে লম্বা শিকল আর তেলগুলা খাটো শিকল। চর্বিগুলা সম্পৃক্ত, তাহলে তেল হচ্ছে অসম্পৃক্ত। চর্বিটা 20 ডিগ্রিতে কঠিন, এটা 20 ডিগ্রিতে তরল। তো চর্বির গলনাঙ্ক বেশি, এটার গলনাঙ্ক কম। এখন তেলের উদাহরণ হিসেবে আছে অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, আর চর্বির উদাহরণ হিসেবে লরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, এরকম এক্সাম্পল আছে। এখন তুমি তাইলে বলতে পারো ভাইয়া লিনোলিক অ্যাসিড এটা কি মানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নাকি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? এইটা তার আগে একটু তুমি খেয়াল রাখো যে এই যে লিনোলিক অ্যাসিডটা এটা কখনো কখনো চর্বিতে থাকে, কখনো কখনো তেলে থাকে। তো এই জন্য হচ্ছে এখানেও লিনোলিক আছে এখানেও লিনোলিক আছে, ফলে এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। তো চর্বি কারা আর তেল কারা? তো তেল বলতে ভোজ্য তেল বোঝাচ্ছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া পাম অয়েল বা পাম অয়েলটা বা নারকেল তেল দিয়ে ওভাবে রান্না করে না, কিন্তু পাম অয়েলটা তো আসলে আহ ইয়া ভোজ্য তেল। তো পাম অয়েল আসলে পারফেক্ট ভোজ্য তেল না। আমরা রেগুলার যে তেলগুলা দিয়ে রান্না করি যেমন সয়াবিন তেল, তো এইগুলা হচ্ছে তোমার তেল। আর এখানে এগুলা যা লেখা আছে তুমি খালি মনে রাখবে, এখানে যে কয়টা লেখা আছে এর বাইরে সব হচ্ছে তেল এইগুলা। তাহলে নারকেল তেল, মাছের তেল বা পাম অয়েল এগুলা কিন্তু চর্বি। এই লাইনটা একটু খেয়াল রাখবা। নারকেল তেলের হিসাবটা দেখো, শীতকাল যখন তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নেমে যায় তখন কিন্তু এটা জমে যায়, তাই না? শক্ত হয়ে যায় না নারকেল তেল? তাইলে দেখছো নারকেল তেল যে চর্বি তার একটা প্রমাণ হচ্ছে এইটা। নারকেল তেল যে চর্বি তার একটা প্রমাণ হলো এইটা, নারকেল তেল চর্বি।
এখন আসো আমরা ট্রাইগ্লিসারাইড কি? ওই যে ফ্যাটি অ্যাসিড তিনটা আর এক অণু গ্লিসারল, এই যে এক অণু গ্লিসারল তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে ওই যে এস্টার বন্ড তৈরি হয়, কি তৈরি হয়? ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। এখন আমরা একটু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কারা, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কারা, এইটা একটু দেখবো চলো। তো ফ্যাটি অ্যাসিড আসলে দুই রকম, দেখো ফ্যাটি অ্যাসিড এটা দুই রকম, একটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত, আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। তাহলে স্যাচুরেটেড বা সম্পৃক্ত, আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। এখন আমরা দুই একটা এক্সাম্পল পড়ি তাইলে হয়ে যাচ্ছে। আনস্যাচুরেটেড দুইটা নাম মনে রাখবা, লিনোলিক লিনোলিনিক। আর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বললে দেখো দন্তীয় সাথে সম্পৃক্ত, দন্তীয় সাথে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। তাহলে স্টিয়ারিক অ্যাসিড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এইটা তুমি জানলা। এর বাইরে চলে আসো, তাহলে সম্পৃক্ত স্টিয়ারিক অ্যাসিড, আনস্যাচুরেটেড লিনোলিক লিনোলিনিক অ্যাসিড। এখন সম্পৃক্ত বলতে কি বোঝায়? সিঙ্গেল বন্ড। অসম্পৃক্ত বলতে কি বোঝায়? ডাবল বন্ড। তাহলে এইটা গেল। এখন খারাপ কোনটা ভালো কোনটা এইটা বলবা। তাহলে আনস্যাচুরেটেড যারা, এদের ক্ষেত্রে হৃদরোগ হয় না, এখানে হৃদরোগ হয় না। আর এই সম্পৃক্ত যারা, এদের জন্য হৃদরোগ হয়। তাহলে খারাপ কে? এরা খারাপ, এরা খারাপ। আর আনস্যাচুরেটেড যারা, এই লিনোলিক লিনিক, এরা ভালো। এই জন্য তুমি জেনে অবাক হবা যে এই যে লিনোলিকের কথা বলতেছি বা লিনোলিনিকের কথা বলতেছি, এদেরকে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডও বলে। তাইলে লিনোলিক লিনোলিনিক অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড, এরা হৃদরোগ করে না। আর এই স্টিয়ারিক অ্যাসিড এগুলা কি করে? আমাদের রক্তের যে নালীগুলা, রক্তনালীতে যে জমা হয় রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ করে দেয়, ফলে হৃদরোগ হয়। হার্টে ঠিকঠাক ব্লাড যেতে পারে না, হৃদরোগ হয়। তাহলে হৃদরোগের জন্য দায়ী সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গুলা ভালো, ওরা হৃদরোগের জন্য দায়ী না। ফলে এই যে লিনোলিক লিনোলিনিক, এই দুইটাকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে, সাথে সাথে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলে। এখন আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আরো দুইটা আছে, একটা হচ্ছে ওমেগা 3 আর একটা ওমেগা 6। তাইলে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আমরা পড়লাম চারটা, ওমেগা 3, ওমেগা 6, লিনোলিক লিনোলিনিক। এখন ওমেগা 3 এবং ওমেগা 6 তুমি বিভিন্ন সুপার শপে ওমেগা সমৃদ্ধ ডিম কিনতে পাওয়া যায়। অর্থাৎ ওই মুরগিগুলাকে, মানে এটা বড় লোকদের ব্যাপার স্যাপার, ঠিক আছে? আসলেই ওই ডিমে ওমেগা আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো ব্যাপারটা এরকম যে, এরকম মনে হয় কিছু কোম্পানি আছে যারা হচ্ছে তাদের মুরগিকে হচ্ছে এমন খাবার খাওয়ায় যে ওমেগা সমৃদ্ধ খাবার খাওয়ায়, ফলে তারা ওমেগা সমৃদ্ধ ডিম পাড়ে। এখন ওমেগা কি জন্য ইম্পর্টেন্ট? তোমার চোখের জন্য, ঠিক আছে, আর ব্রেইনের জন্য, বুঝছো? তাহলে দেখছো যে ওমেগা সমৃদ্ধ ডিমের দাম বেশি। এই ডিম খাইলে তোমার চোখ, মানে এই যে আমাদের সবার চশমা ইউজ করা লাগে, অ্যাকচুয়ালি যদি ওমেগা সমৃদ্ধ খাবার খাও, তোমার চোখ খুব ভালো কাজ করবে আর তোমার ব্রেইন খুব ভালো ফাংশন করবে। তাহলে চোখ আর ব্রেইনের হেল্প করে কে? এই ওমেগা 3 ওমেগা 6। তাহলে এখানে আমরা জানলাম আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওমেগা 3 ওমেগা 6 আর লিনোলিক লিনোলিনিক। আবার লিনোলিক লিনোলিনিক অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডও, এরা ভালো, এরা হৃদরোগ করে না। তাহলে হৃদরোগ করে কে? এই সম্পৃক্ত, এবং এরা হচ্ছে এই হৃদরোগের জন্য দায়ী। যেমন এখানে আছে স্টিয়ারিক অ্যাসিড, এখানে কি আছে ভাইয়া? স্টিয়ারিক অ্যাসিড। তাহলে এই জায়গাটা আমরা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, এরপর চলে আসো, আমরা একটু বইয়ে যাব। তো এখানে সম্পৃক্ত অসম্পৃক্ত দেখো, আনস্যাচুরেটেড লিনোলিক লিনোলিনিক, তাহলে স্যাচুরেটেড তাহলে হৃদরোগ করতেছে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে হৃদরোগ হয় না। তো এই যে গঠন, এটা আমরা দেখছিলাম। এরপরে হচ্ছে আমরা দেখতে চাচ্ছি লিনোলিক লিনোলিনিক অ্যাসিড, এদেরকে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলে। এদেরকে কি ফ্যাটি অ্যাসিড বলে ভাইয়া? এদেরকে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়। এখন সিজ আর ট্রান্স, শোনো, সিজ মানে হচ্ছে একই সাইডে। তুমি খেয়াল করো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এখন এই যে হাইড্রোজেন দুইটা, এরা দুই সাইডে,
মানে দুইটা বিপরীত সাইডে, বিপরীত সাইডে যদি হয় তাকে ট্রান্স বলে। দেখো ট্রান্স মানে উল্টা, আর সিস মানে হচ্ছে দেখো হাইড্রোজেন দুইটা একই সাইডে, তাহলে হাইড্রোজেন দুইটা একই সাইডে, তাহলে এটা একটা ট্রান্স ফ্যাটি অ্যাসিড, এটা একটা সিস ফ্যাটি অ্যাসিড। তো এখানে ওই জিনিসটা লেখা আছে ওমেগা 3 ওমেগা 6 আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, এরা দেহে তৈরি হয় না। আবশ্যকীয় মানে কি, যারা বডিতে তৈরি করতে পারে না, ফলে বাইরে থেকে নিতে হয়। তো যাদেরকে বাইরে থেকে গ্রহণ করতে হয় তারা হচ্ছে আবশ্যকীয়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা মোমের আলোচনায় চলে আসি। তো মোমের আলোচনায় একটা ঝামেলা আছে, ঝামেলা কি আছে তোমাকে একটু দেখাই। যে একটা মোম যখন তৈরি হচ্ছে, দেখো একটা মোমে কি কি আছে বলো? মোম মানে একটা লিপিড, এখন লিপিডে অ্যালকোহল আছে, আছে না? লিপিডে অ্যালকোহল আছে, লিপিডে আর কি আছে বলো? লিপিডে ফ্যাটি অ্যাসিড আছে, তাই না? লিপিডে অ্যালকোহল আছে, লিপিডে ফ্যাটি অ্যাসিড আছে, লিপিডে কার্বন পরমাণু আছে, লিপিডের গঠনে কার্বন পরমাণু আছে। এখন এইখানে একটু সংখ্যা নিয়ে প্যাচ লাগে। লিপিডে যে অ্যালকোহল আছে, সেই অ্যালকোহল আছে মানে অ্যালকোহলে কার্বন সংখ্যা হচ্ছে 16 থেকে 36টা। লিপিডে সরি মোমে, মোমের কথা বলতেছি, মোমে যে অ্যালকোহল আছে সেখানে কার্বন সংখ্যা 16 থেকে 36টা। যে ফ্যাটি অ্যাসিড আছে সেখানে কার্বন সংখ্যা 14টা থেকে 36টা। আর লিপিডে যে কার্বন পরমাণু আছে সেখানে কার্বন পরমাণু হচ্ছে 24টা থেকে 36টা। তাই লিপিডে যে কার্বন পরমাণু সেখানে, আর ফ্যাটি অ্যাসিডে কার্বন 14টা থেকে 36টা। বিভিন্ন রকম মোম আছে, এই সবগুলা মোমের হিসাব। আর অ্যালকোহলে 16টা থেকে 36টা কার্বন থাকে। তো এই হচ্ছে মোমের হিসাব কিতাব। এবং মোম আমাকে বলতে পারবা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? মোম কিন্তু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, বুঝছো? আর মোম পানিতে অদ্রবণীয়, মোম পানিতে অদ্রবণীয়। তাহলে মোম হচ্ছে পানিতে অদ্রবণীয়, মোম অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। মোমে কার্বন পরমাণু কয়টা সেটা আমরা আসলে একটু জেনে নিলাম। মোমে কার্বন পরমাণু কয়টা সেটা আমরা জেনে নিলাম। এখন যদি কথা বলি সেটা হচ্ছে মোমের কাজ কি। এখন বলো, মোম থেকে মোমবাতি তৈরি করা হয়, খুবই কঠিন কাজ, এগুলা কোনোভাবেই মনে থাকা সম্ভব যে মোম থেকে মোমবাতি তৈরি করা হয়? এর বাইরে আরেকটা জিনিস একটু বলি, তোমরা গাছের ক্ষেত্রে মানে কিউটিন, সুবেরিন এগুলো পড়ছো না? এই কিউটিনের আস্তরণ থাকে, সুবেরিনের আস্তরণ থাকে। তো এই কিউটিন সুবেরিন এগুলো কিন্তু মোম জাতীয় পদার্থ, বুঝছো? এই যে কিউটিন সুবেরিনের নাম পড়ছো এই বিভিন্ন অধ্যায়ে, এই কিউটিন সুবেরিন হচ্ছে মোম জাতীয় পদার্থ। কিউটিন সুবেরিন হচ্ছে মোম জাতীয় পদার্থ। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছে, এই কথাটা বলছে হচ্ছে নীলা, যে দেহে যেগুলা থাকে এগুলার কেউ পাত্তা দেয় না। এগুলা মানে যেহেতু দেহে দেহ তৈরি করতে পারে তাই এগুলারে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলে না। কি অদ্ভুত ব্যাপার। তাহলে মোম সম্পর্কে হালকা পাতলা আমরা জেনে নিলাম। এখন আসো, এই যে মোম, মোমে কয়টা কি পরমাণু থাকে? মোম পানিতে অদ্রবণীয়, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। ফ্যাটি অ্যাসিড কার্বন কয়টা, অ্যালকোহলে কার্বন কয়টা, মোমের হিসাব। তো মোম কি করে? উদ্ভিদ অঙ্গের উপরিতলে প্রতিরোধক, এটা রিডিং পড়বা, হ্যাঁ। মোম হচ্ছে প্রতিরোধক স্তর হিসেবে কাজ করে। মোমে আচ্ছা কোষ প্রাচীরের কিউটিন সুবেরিন এগুলো আসলে মোম। মোম থেকে মোমবাতি তৈরি করা হয় প্রসাধন শিল্পে, অর্থাৎ মেয়েদের যে লিপস্টিক তৈরি করা হয়, লিপস্টিকের মূল উপাদান কিন্তু মোম বা মোম, তাই না? লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম। এখন আমরা যৌগিক লিপিড নিয়ে পড়াশোনা করব। যৌগিক লিপিড এর ক্ষেত্রে আমরা চলো একটু 4 রকম যৌগিক লিপিড আছে, 4 রকম যৌগিক লিপিড নিয়ে হালকা পাতলা একটু পড়ি। তো 4 রকম যৌগিক লিপিড হিসেবে প্রথমে আছে ফসফোলিপিড। প্রথমে আছে ফসফোলিপিড। তাহলে 4 রকম যৌগ লিপিড। ফসফোলিপিড মানে কি? লিপিডের সাথে ফসফেট আছে। লিপিডের সাথে কি আছে? লিপিড মানে কি? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে এখানে আছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফসফেট। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফসফেট। এই ফসফোলিপিডের উদাহরণ কি? 3টা নাম পড়বা, 3টা উদাহরণ পড়বা। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। তাহলে 3টা ফসফোলিপিডের এক্সাম্পল পড়বা, লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। কি কি বললাম? লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। এখন ফসফোলিপিড কই আছে? ভাইয়া ফসফোলিপিড কোষ ঝিল্লিতে আছে, বিভিন্ন অঙ্গাণুতে থাকে। তাহলে ফসফোলিপিড কই থাকে? কোষ ঝিল্লিতে থাকে, অঙ্গাণুতে থাকে।
তাহলে কোষ ঝিল্লি, বিভিন্ন অঙ্গাণু, এই জায়গাগুলোতে ফসফোলিপিড তুমি পাবা। তাহলে কোষ ঝিল্লি অঙ্গাণুতে ফসফোলিপিড থাকে। ফসফোলিপিড মানে লিপিডের সাথে ফসফেট যুক্ত। তিনটা ফসফোলিপিডের এক্সাম্পল পড়বা, লেসিথিন, সেফালিন আর হচ্ছে প্লাজমালোজেন। লেসিথিন, সেফালিন এবং প্লাজমালোজেন, ঠিক আছে। আর এনজাইম যখন পড়বো সেখানে আমরা প্রস্থেটিক গ্রুপ পড়বো। তো ফসফোলিপিড গুলা হচ্ছে এনজাইমের প্রস্থেটিক গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ। তাহলে ফসফোলিপিড গুলা হচ্ছে এনজাইমের প্রস্থেটিক গ্রুপ। আবারও বলি, ফসফোলিপিড গুলা হচ্ছে এনজাইমের প্রস্থেটিক গ্রুপ। ফসফোলিপিড আরেকটা কথা বলবা, রক্ত জমাট, রক্ত জমাটে হেল্প করে, রক্ত জমাতে হেল্প করে। তাহলে ফসফোলিপিড হচ্ছে এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফোলিপিড পাওয়া যায়। রক্ত জমাটে হেল্প করে। কোষ ঝিল্লি, অঙ্গাণু এগুলাতে ফসফোলিপিড পাওয়া যায়। আর তিনটা ফসফোলিপিডের এক্সাম্পল পড়বা, লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। লেসিথিন, সেফালিন আর হচ্ছে প্লাজমালোজেন। আচ্ছা, ব্লার হচ্ছে কি একটু আমাকে কমেন্ট করে বলো তো, যে ভিডিও কি ব্লার হয়ে যাচ্ছে মাঝে মাঝে? আচ্ছা, হ্যাঁ, একটু ব্লারিং এর ইস্যু হচ্ছে। লেট মি চেক। আচ্ছা, তোমাদের কি বেশি প্রবলেম হচ্ছে একটু বলো তো, এটা থেকে বেশি প্রবলেম হচ্ছে? আচ্ছা, কালারটা চেঞ্জ করেন। মাঝে মাঝে ব্লার হচ্ছে। কালার এই মুহূর্তে আমি চেঞ্জ করতে পারতেছি না, আমাকে একটু সময় দাও। এই লাইভ শেষে, এই লাইভে চেঞ্জ হবে না, আমি এরপর ঠিক করে ফেলবো এটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফসফোলিপিড সম্পর্কে আমরা মোটামুটি জেনে নিলাম। এখন আমরা একটু গ্লাইকোলিপিড সম্পর্কে জানি। একটু এখানেই লিখি, কাছাকাছি লিখি, দেখি এক পেজে সবকিছু ধরানো যায় কিনা, কারণ বাকিগুলা ছোট। হ্যাঁ, গ্লাইকোলিপিড মানে কি? গ্লাইকোলিপিডে লিপিডের সাথে কার্বোহাইড্রেট থাকে। গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, গ্লাইকোলিপিডে লিপিডের সাথে কার্বোহাইড্রেট থাকে। এখন তুমি কোষঝিল্লি যখন পড়ছো, ওই যে ফ্লুইড মোজাইক মডেল, এই কোষঝিল্লিতে তুমি দেখছো যে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, এই দুইটাকে একসাথে কি বলে বলো তো? গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স, এই গ্লাইকোক্যালিক্স কোথায় থাকে? কোষ ঝিল্লিতে থাকে। তাহলে এই গ্লাইকোক্যালিক্স কোথায় থাকে ভাইয়া? কোষ ঝিল্লিতে থাকে। তাহলে এই জায়গাটা আমরা জানলাম। এর বাইরে গ্লাইকোলিপিড কোথায় পাওয়া যায় জানো? সূর্যমুখীতে আর তুলার বীজে। তাহলে সূর্যমুখীতে, তুলার বীজে পাওয়া যায় গ্লাইকোলিপিড। কার্বোহাইড্রেট থাকলে গ্লাইকোলিপিড বলে। গ্লাইকোলিপিড সাথে গ্লাইকোপ্রোটিন মিলে হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটা থাকে হচ্ছে কোষ ঝিল্লিতে। এটা কোথায় থাকে ভাইয়া? কোষ ঝিল্লিতে। এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। এর বাইরে হচ্ছে আমরা কত নম্বর পেজ পড়লাম? 129। একটু আমরা একটু 30 পেজে যেতে চাই। ঠিক আছে। এখন এই গ্লাইকোলিপিডের কাজ কি? তুমি সবসময় গ্লাইকোলিপিডের সাথে একটা শব্দ পড়বা, ফটো। কি পড়বা? ফটো। ফটো দিয়ে মনে রাখবা ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ। ফটো মানে আলো ভাই, আলো আলো আলো। এরপর হচ্ছে ফটোসিনথেটিক অঙ্গাণু। সিনথেটিক অঙ্গাণু। তাহলে আমি আবার একটু রিপিট করি, তুমি এই যে টপিকটা গ্লাইকোলিপিড, এখানে ফটো শব্দটা মনে রাখবা গ্লাইকোর সাথে। এভাবে তুমি চিন্তা করতে পারো, গ্লাইকো ইজ এ গ্লো। তো ফেস ফটো তুললে, ভালো ফটো তুললে ফেস গ্লো করে না?
বা যারা ছবি তুলতে চায়, ফেসে একটু মেকআপ টেকআপ মেরে আসে, তা ফেসটা গ্লো করে, যাতে ফটো তুললে ভালো লাগে, এভাবে মনে রাখতে পারো। তাহলে গ্লাইকোলিপিড হচ্ছে ফটোর সাথে সম্পর্কিত। ফটোসিনথেসিস, ফটোসিনথেটিক অঙ্গাণু। গ্লাইকোলিপিড গ্লাইকো প্রোটিন মিলে গ্লাইকো ক্যালিক্স তৈরি করে, আর সূর্যমুখী তুলার বীজে হচ্ছে এই গ্লাইকোলিপিডটা থাকে। সূর্যমুখী তুলার বীজে এই গ্লাইকোলিপিডটা থাকে। আবারও বলি, এই সূর্যমুখী তুলার বীজে এই গ্লাইকোলিপিডটা থাকে। গেল। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধরো সালফোলিপিড। তো সালফোলিপিড কি ভাইয়া বলো তো, সালফোলিপিড কি? আচ্ছা একটা জিনিস বলি, যে সালফোলিপিড কিন্তু কাইন্ড অফ একটা গ্লাইকোলিপিড, বুঝছো? সালফোলিপিড মানে গ্লাইকোলিপিডের সাথে যদি সালফার থাকে, ব্যাপারটা এরকম কিন্তু, গ্লাইকোলিপিড প্লাস সালফার, তখন তাকে বলা হয় সালফোলিপিড। সালফোলিপিড সম্পর্কে খালি একটা শব্দ মনে রাখতে হয়, ক্লোরোপ্লাস্টে থাকে। কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। বইতে লেখা আছে এরকম, ক্লোরোপ্লাস্টে এটার উপস্থিতি সীমাবদ্ধ থাকে। সালফোলিপিডের উপস্থিতি কোথায় সীমাবদ্ধ থাকে? ক্লোরোপ্লাস্টে সীমাবদ্ধ থাকে। ফলে সালফোলিপিড সম্পর্কে একটাই, যে ধরো এই যে ক্লোরোপ্লাস্ট, এখানে সালফো সালমান খান, ধরো ক্লোরোপ্লাস্টে সালমান খান থাকে, ক্লোরোপ্লাস্টে কে থাকে? সালমান খান থাকে। এরপরে লিপোপ্রোটিন সর্বশেষ। এখন এই যে লিপোপ্রোটিন জিনিসটা কিন্তু তুমি প্রোটিন যখন পড়ছো সেখানেও পড়ছো, লিপোপ্রোটিন প্রোটিনেও পড়ছো। ফলে প্রোটিনে কি পড়ছো, প্রোটিনে যে কয়টা লাইন দাগানো আছে আর লিপিডে যে কয়টা লাইন দাগানো আছে এই কয়টা মিলাই ফেলবা। কি বলছি? এইটা হচ্ছে তোমার বাসার কাজ। প্রোটিনে যে কয়টা লাইন দাগানো আছে লিপিডে, মানে লিপোপ্রোটিনে প্রোটিন যখন পড়ছো সেখানে কয়টা লাইন দাগানো আছে, লিপিডে কয়টা লাইন দাগানো আছে, এই দুইটা কয়টা লাইন মিলে লিপোপ্রোটিনের পয়েন্টগুলো লিখে ফেলবা। বাকিগুলো আমি বলে দিলাম। তাহলে লিপোপ্রোটিন যদি আমি একটু বলি, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে থাকে। কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে। কিন্তু যদি বলে শুধুমাত্র, মানে যার উপস্থিতি ক্লোরোপ্লাস্টে সীমাবদ্ধ, সালফোলিপিড শুধুমাত্র এবং শুধুমাত্র ক্লোরোপ্লাস্টেই থাকে। সালফোলিপিড যেটা, সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র ক্লোরোপ্লাস্টেই থাকে। ক্লিয়ার? তাহলে আমরা ফসফোলিপিড সম্পর্কে জানলাম, লেসিথিন, সেফালিন, প্লাজমা, লোজেন। ফসফোলিপিড রক্ত জমাতে হেল্প করে, কোর্জিলিয়ার অঙ্গাণুতে থাকে, এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। গ্লাইকোলিপিডে গ্লো, গ্লো মানে কি? ফটো তুললে যারা মানে একটু ফেস টেস গ্লো, মানে একটু মেকআপ টেকআপ করে যায় যাতে ফেস গ্লো মারে, যাতে ফটো সুন্দর আসে, ফলে ফটোসিনথেসিস, ফটো শব্দের সাথে যুক্ত। দেখো ফটো মানে কি? আলো। আর আলো কই থেকে আসে? সূর্য থেকে। তাহলে দেখো সূর্যমুখী তুলার বীজে গ্লাইকোলিপিড, তাহলে মিলে যাচ্ছে না জিনিসটা? সব আলোর সাথে সম্পর্কিত, তাই তো? আচ্ছা গেল। আর সালফোলিপিডে সালমান খান ক্লোরোপ্লাস্টে থাকে। আর লিপোপ্রোটিন তো আমরা দেখলাম, মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টে থাকে হচ্ছে লিপোপ্রোটিন, মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টে থাকে লিপোপ্রোটিন। তাহলে এর মাধ্যমে আমরা যৌগিক লিপিড যে চারটা, সেই চারটা যৌগিক লিপিড কিন্তু পড়ে ফেললাম। দেখছো ফসফোলিপিড কোথায় থাকে? দেখো তিনটা নাম, লেসিথিন, সেফালিন, প্লাজমা, লোজেন। এই তিনটা নাম পড়তে হবে। দেখো লেসিথিন, সেফালিন, এই যে মেডিকেল 20 সালে আসছে লেসিথিন। আচ্ছা ডেন্টাল 20 সালে আসছে এই ফসফোলিপিডে কি থাকে? খেয়াল করো যে এই জায়গা থেকে একই বছরে দুইটা প্রশ্ন আসছে। আচ্ছা তাহলে এই যে বিভিন্ন অঙ্গাণুতে তুমি ফসফোলিপিড দেখতো, সেই যে কোর্জিলি বিভিন্ন অঙ্গাণুর গাঠনিক উপাদান। আচ্ছা এরপরে এনজাইমের প্রস্থেটিক গ্রুপ, 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, রক্ত জমাট বাঁধতে আয়নবাহক, এই লাইনটাও দেখবা। আচ্ছা গ্লাইকোলিপিডে আমরা বলছি, গ্লাইকোলিপিডে কি বলছি? যে গ্লাইকো, গ্লো, গ্লো মানে ছবি তোলা, ছবি মানে আলো, ফটো, আলো। তাহলে দেখছো সূর্যমুখী, এটাও সূর্য, সূর্য থেকে আলো পাওয়া যায়। আর এটা গ্লাইকোক্যালিক্স। এখানে আরেকটা লাইন আছে, লিপিডের সাথে গ্যালাক্টোজ যুক্ত থাকলে তাকে গ্যালাক্টোলিপিড বলে। লিপিডের সাথে যদি গ্যালাক্টোজ থাকে, এখন বলো তো গ্যালাক্টোলিপিড যেটা সেটা কি গ্লাইকোলিপিড? তোমার প্রতি আমার কোশ্চেন, গ্যালাক্টোলিপিড যেটা সেটা গ্লাইকোলিপিড কিনা? এটা একটু কমেন্ট করে বলো, গ্যালাক্টোলিপিডটা গ্লাইকোলিপিড কি না? গ্যালাক্টো লিপিডটা গ্লাইকোলিপিড কিনা এটা একটু বলো। এখন আমরা এটা পড়লাম হচ্ছে 129 পেজ, আমরা এখন 130 পেজ দেখব। 28, 29 পেজ পড়া শেষ। 29 পেজ পড়ছি, আমরা পড়বো হচ্ছে 30 পেজ। গুড। এই যে তাহলে ফটো সালফোলিপিড ক্লোরোপ্লাস্টে সীমাবদ্ধ। দেখছো যে গ্লাইকোলিপিডে সালফার থাকে তাকে সালফোলিপিড বলে। হ্যাঁ গ্যালাক্টোলিপিড ভাইয়া,
গ্যালাক্টোলিপিড। আচ্ছা বলো তো, গ্যালাক্টোজ একটা কার্বোহাইড্রেট না? গ্লাইকোলিপিড মানে কার্বোহাইড্রেট যুক্ত লিপিড। এখন গ্যালাক্টোজও একটা কার্বোহাইড্রেট, ফলে গ্যালাক্টোলিপিডও গ্লাইকোলিপিড, গ্যালাক্টোলিপিডও গ্লাইকোলিপিড। ঠিক আছে, বোঝা গেছে? গ্যালাক্টোলিপিডটাও গ্লাইকোলিপিড। গুড, এটা আমাদের কাছে শেষ হলো। কোষ অঙ্গাণুর গাঠনিক উপাদান, এই যে মোটামুটি এই লিপোপ্রোটিনও কোষ অঙ্গাণুতেই থাকে। আচ্ছা, এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। এই লিপিড প্রোফাইল দিয়ে কি করে আমরা চলো একটু দেখি। এটা ডাক্তারি জিনিস, হ্যাঁ। তো আগে থেকেই তোমরা ডাক্তারির অনেক কিছু জেনে গেলা, যে রক্তে কোলেস্টেরল কতটুকু আছে, চর্বি কতটুকু আছে, এগুলা দেখতে, বিশেষ করে তার একজন ব্যক্তির হার্টের অবস্থা বোঝার জন্য এই লিপিড প্রোফাইলটা দেখা হয়। অর্থাৎ রক্তে কোলেস্টেরল দেখা হয়, চর্বি কতটুকু আছে এটা দেখা হয়। এখন এখানে আসলে 4টা জিনিস দেখে। আমি আবারও বলি, এখানে কয়টা জিনিস দেখে ভাইয়া? এখানে আসলে টোটাল 4টা জিনিস দেখে। চলো আমি তোমাকে একটু এই জিনিসটা একটু লিখে দেখাই, যেখানে কয়টা জিনিস দেখে, কি কি আছে। এখানে 4টা জিনিস যেগুলা দেখে লিপিড প্রোফাইলে, সেই 4টা জিনিস হচ্ছে এইচডিএল, এলডিএল, ট্রাইগ্লিসারাইড, আর হচ্ছে টোটাল কোলেস্টেরল। এখন এর মধ্যে খারাপ কে জানো? বলো, এর মধ্যে খারাপ কে? এর মধ্যে খারাপ হচ্ছে এই লোক, আর বাকিরা সবাই ভালো। ও সরি, এখানে ভালো হচ্ছে এই লোক। এটা ভালো কেন জানো? এখানে এইচ আছে। এইচ মানে কি? হাফিজ ভাইয়া। তো এইচ যেহেতু হাফিজ ভাইয়া, তাই এইচডিএলটা ভালো, আর এখানে বাকি সবাই খারাপ। বাকি সবাই খারাপ। সংখ্যাটা একটু লেখো। সংখ্যাটা হচ্ছে 40, 100, 150, 200। এখন বলো, যারা ভালো তারা থাকতে হবে বেশি। তাহলে এটা হচ্ছে 40, 100, 150, 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন যারা ভালো তারা থাকতে হবে বেশি, এটা 40-এর বেশি থাকতে হবে। আর এই তিনটা খারাপ বডির জন্য, তাহলে এরা থাকবে কম, 100-র কম, 150-র কম, 200-র কম। তাহলে এইচডিএল, এলডিএল, টিজিটিসি 40, 100, 150, 200, 40, 100, 150, 200, 40, 100, 150, 200। তাহলে এটার যে একক সেটা মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে এখানে এইচডিএল মানে হাই ডেনসিটি লিপিড, এইচডিএল মানে হাই ডেনসিটি লিপিড, এলডিএল মানে হচ্ছে লো ডেনসিটি লিপিড, টিজি মানে ট্রাইগ্লিসারাইড, আর টিসি মানে টোটাল কোলেস্টেরল। টিসি যেটা আমরা বলতেছি, টিসি বলতে কি বোঝাই ভাইয়া? টিসি বলতে বোঝাই টোটাল কোলেস্টেরল। এখন আমাদের আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই এলডিএল আর এইচডিএল, এই জিনিসটা জানা দরকার, খুব খুব বেশি জানা দরকার। এলডিএল বা এলডিএল এই জিনিসটা জানা দরকার, হ্যাঁ। তো আমরা ফার্স্টে একটু কোলেস্টেরল দেখি, ঠিক আছে? তো কোলেস্টেরল আসলে 2 রকম। আমরা একটু কোলেস্টেরল নিয়ে পড়াশোনা করতে চাই, আসো। কোলেস্টেরল, আচ্ছা, কোলেস্টেরল আসলে 2 রকম। একটা হচ্ছে এইচডিএল আর একটা হচ্ছে এলডিএল, মনে থাকবে। কোলেস্টেরল 2 রকম, একটা হচ্ছে এইচডিএল আর একটা হচ্ছে এসডিএল। এখন কোলেস্টেরল সম্পর্কে যদি তোমাকে একটু বলি, যে কোলেস্টেরল কি কি কাজে লাগে। কোলেস্টেরল থাকে কোষঝিল্লিতে, তোমার মনে আছে কি না? ফ্লুইড মোজাইক মডেলের কথা মনে মনে করো। কোলেস্টেরল কোষঝিল্লিতে থাকে। কোলেস্টেরল পিত্তের প্রধান উপাদান। কোলেস্টেরল হচ্ছে পিত্তের প্রধান উপাদান। কোলেস্টেরল হচ্ছে ভিটামিন ডি এর পূর্বসূচক। আচ্ছা, ভিটামিন ডি এর পূর্বসূচক মানে কি বলতো? এই কোলেস্টেরল থেকেই ভিটামিন ডি তৈরি হয়, মানে ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য কোলেস্টেরল প্রয়োজন হয়। কোলেস্টেরল ভিটামিন ডি তৈরির পূর্বসূচক বলা হয়। তাহলে কোলেস্টেরলের সম্পর্কে 3টা ইম্পর্টেন্ট ইনফো। কোষঝিল্লির খুব ইম্পর্টেন্ট একটা উপাদান, পিত্তের প্রধান উপাদান, ভিটামিন ডির পূর্বসূচক। এটা হচ্ছে কোলেস্টেরল সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য। এখন কোলেস্টেরল আসলে 2 রকম, এলডিএল, এইচডিএল। এখন কোলেস্টেরলের একটা স্বাভাবিক মাত্রা আছে, সেই মাত্রা হচ্ছে 0.15 থেকে 1.20%। তাহলে কোলেস্টেরলের যে স্বাভাবিক মাত্রা সেটা কত ভাইয়া? কোলেস্টেরলের স্বাভাবিক যে মাত্রা সেটা হচ্ছে, একটা সেকেন্ড,
ঠিক আছে, কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.15 থেকে 1.20%, এইটা গেল। এখন দেখো এইচডিএল মানে হাফিজ ভাইয়া, তাহলে এটা ভালো, এইচডিএল হচ্ছে ভালো আর এলডিএল হচ্ছে খারাপ। এখন তুমি আমাকে বেসিক নলেজে বলো, কারা বেশি হার্ট অ্যাটাক করে, মেয়েরা নাকি ছেলেরা? ছেলেরা বেশি হার্ট অ্যাটাক করে। তাহলে ছেলেদের বডিতে কোনটা আছে বলতো? এলডিএল। আর মেয়েরা হার্ট অ্যাটাক কম করে, তাহলে মেয়েদের বডিতে কোনটা আছে বলতো? এইচডিএল। তাহলে জিনিসটা কি বোঝা গেছে? মেয়েদের বডিতে এখন কোলেস্টেরল কি করে, ধরো একটা রক্তনালী আছে, এখানে জমে যায়, জমে গেলে ধরো হার্টে ব্লাড সাপ্লাই দিচ্ছে যে রক্তনালীটা, সেখানে এই কোলেস্টেরল জমা হওয়ার কারণে হার্টে ব্লাড সাপ্লাই যাইতে পারতেছে না। হার্টে ব্লাড না যাইতে পারলে তো তুমি হার্ট অ্যাটাক করবেই। তো এই হচ্ছে ঘটনা। তাহলে কোলেস্টেরলটার এইচডিএলটা ভালো, এলডিএলটা খারাপ। তাহলে বলো কার কোনটা বেশি থাকে? তাহলে এইচডিএল মানুষের রক্তে, মানে এইচডিএল এরটা একটু আগে দেখলাম না যে 40 বেশি থাকতে হয়, কারণ এটা ভালো। আর এলডিএলটা কত কম থাকতে হয়? 100 কম থাকতে হয়। এইচডিএলটা বেশি থাকে মেয়েদের, এইচডিএলটা থাকে মেয়েদের, মেয়েদের বডিতে বেশি। আর এলডিএলটা ছেলেদের বডিতে বেশি। এই জন্য ছেলেরা বেশি হার্ট অ্যাটাক করে, এই জন্য ছেলেরা বেশি হার্ট অ্যাটাক করে। ঠিক আছে, তাহলে টোটাল জিনিসটা কি বোঝা গেল? কোলেস্টেরলের পরিমাণ 0.15 থেকে 1.0%। কোরঝিলির একটা ইম্পর্টেন্ট উপাদান, পিত্তের প্রধান উপাদান, ভিটামিন ডির পূর্বসূচক। এইচডিএল ভালো, এটা মেয়েদের বেশি থাকে, এটা হচ্ছে 40 বেশি থাকলে ভালো মিলিগ্রাম পার ডেসিলিটার। আর এলডিএলটা খারাপ, এটা ছেলেদের বেশি থাকে। আর স্বাভাবিকভাবে ছেলেরা বেশি হার্ট অ্যাটাক করে, এটা 100 কম থাকতে হয়, 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকতে হয়। 100 মিলিগ্রাম পার ডেসিলিটার যেটা, সেইটার কম থাকতে হয়। তাহলে এই জিনিসটা কি আমরা বুঝতে পারলাম? সবাই বলেন এটা সবার ক্লিয়ার কিনা? এইটা সবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে আমাকে জানান, এটা কমেন্ট করে জানান। আচ্ছা, তো হচ্ছে আমাদের 21 তারিখ পর্যন্ত আমরা নাপা এক্সট্রা ক্লাসগুলো নিব, এবং এর ভিতরে কিন্তু আমরা কিছু রেকর্ডেড ক্লাসও দিয়ে দিব। মানে নাপা এক্সট্রা এক্সট্রা সিলেবাসের যে ফুল কোর্স, এটা আমরা কমপ্লিট করে দিব নাপা এক্সট্রার মাধ্যমে। এর বাইরে হচ্ছে তোমার এটা তো গেল, হ্যাঁ। এর বাইরে হচ্ছে তোমাদের 22 তারিখ থেকে, যেহেতু আমরা আসলে আমাদের মেইন মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, ফাইনাল মেডিকেল অ্যাডমিশন ব্যাচ 25 ব্যাচের যেটা, সেটা নিয়ে আমরা আসলে ব্যস্ত হয়ে যাব। ফলে তার আগেই আমরা এটা শেষ করে দিতে চাই। তো চলো আমরা একটু উদ্ভূত লিপিড সম্পর্কে জানি। আমরা এতক্ষণ আসলে বিভিন্ন রকম লিপিড জানলাম, এখন আমরা যেটা সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে উদ্ভূত লিপিড। কি লিপিড? উদ্ভূত লিপিড। হুম, আচ্ছা, উদ্ভূত লিপিড কি? ধরো একটা যৌগিক লিপিড, ওইটা থেকে যেটা পাওয়া যায় সেটা উদ্ভূত লিপিড। তো এই লিপিড গুলার অনেকগুলা আছে, স্টেরয়েড, টার্পিন, রাবার। এখন উদ্ভূত লিপিডের বেশিরভাগই হচ্ছে টার্পিনয়েড রাবার, তার মানে টার্পিনয়েড লিপিড। আবারও বলি, উদ্ভূত লিপিড এর সবচেয়ে কমন জিনিসটা বা বেশিরভাগই হচ্ছে টার্পিনয়েড। এখন টার্পিনয়েড কি? টার্পিনয়েড হচ্ছে যারা আইসোপ্রিন দিয়ে তৈরি। টার্পিনয়েড হচ্ছে যারা আইসোপ্রিন দিয়ে তৈরি। আইসোপ্রিন মানে এমন একটা মনোমার যেটা হচ্ছে C5H8। এখন ধরো C5H8 এটাকে বলে আইসোপ্রিন, হ্যাঁ। এটা ধরো 10টা দিয়ে তৈরি, এটা ধরো 20টা দিয়ে তৈরি, হ্যাঁ, 10টা আইসোপ্রিন 20টা আইসোপ্রিন দিয়ে এই টার্পিনয়েড যৌগগুলো তৈরি। তাহলে টার্পিনয়েড হচ্ছে উদ্ভূত লিপিডের মধ্যে সবচেয়ে কমন। এই টার্পিনয়েডের আবার 3টা এক্সাম্পল আছে, একটা হচ্ছে স্টেরয়েড, একটা হচ্ছে টার্পিন, একটা রাবার। তাহলে আমরা আসলে মেইনলি স্টেরয়েড সম্পর্কে পড়বো, টার্পিন সম্পর্কে পড়বো, রাবার সম্পর্কে পড়বো। তো স্টেরয়েডের মধ্যে, আচ্ছা চলো আমরা এই জিনিসটা তোমাকে একটু দেখাই, যে স্টেরয়েডের মধ্যে স্টেরয়েডটা এইটা কিভাবে আসতেছে সেটা একটু তোমাকে দেখাই। আচ্ছা একটা মিনিট, আমাদের একটা পেজ নাম্বার কত? 130, আমরা যাবো হচ্ছে 131-এ। হুম, ঠিক আছে, বুঝতে পারছি। হুম, গুড। Lipid profile, just a moment.
আচ্ছা ঠিক আছে, চলবে। আসো, তাহলে আমি দেখতেছিলাম যে এখানে পেজে কোনো কিছু মিসিং আছে কিনা, কারণ তোমার এডিশনে খুব সামান্য চেঞ্জ হাসান স্যার করে, এত সামান্য চেঞ্জ যে খুঁজেই পাওয়া যায় না কোথায় কি উনি চেঞ্জ আনছে। ফলে এই চেঞ্জটা খুঁজে পাওয়াই একটা বিশাল চ্যালেঞ্জ। চেঞ্জ আনে হচ্ছে আজমল স্যার, মোটামুটি কয়েকদিনের মধ্যে বই চলে আসবে নতুন, এবং দেখো কি অবস্থা করে। তা আজমল স্যার হচ্ছে বিশাল বড় এক ব্যবসায়ী। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কোলেস্টেরল। আচ্ছা কোলেস্টেরল এটা পড়ছি আমরা, আমরা যেটা কইছিলাম। আচ্ছা কোলেস্টেরল তো পড়ছি এটা। আমরা হচ্ছে 130 পেজ, 131 পেজে যাইতে চাই। আচ্ছা এখানে একটা পেজ একটু মিসিং লাগতেছে না তোমার কাছে? আচ্ছা দাঁড়াও, ওয়েট, লেট মি চেক। আচ্ছা না ঠিক আছে, ওকে চলবে। আচ্ছা আসো, তাহলে স্টেরয়েডের ক্ষেত্রে স্টেরয়েড প্রাণীর যৌন বিকাশ নিয়ন্ত্রণ করে। স্টেরয়েড আরো অনেক কাজ করে, যেমন তোমরা শুনছো অনেক সময় যে দৌড়বিদ যারা যারা দৌড়ায় তারা অনেক সময় স্টেরয়েড পুশ করে। এক্ষেত্রে কি হয়, আরো বেশি স্পিডে দৌড়ানো যায়। এবং স্টেরয়েড পুশ করলে কিন্তু তাকে নিষিদ্ধ করে দেয়, অলিম্পিকে 5 বছরের জন্য নিষিদ্ধ, আজীবনের জন্য নিষিদ্ধ, এরকম করে। তো এই স্টেরয়েড গুলা তারা পুশ করে। স্টেরয়েডের পরে একটু চলে আসো, আমরা একটু টারপিনে চলে আসি। আমরা এরপরে যেটা দেখতে চাই সেটা হচ্ছে টারপিন। আচ্ছা আমি কোনো একটা পেজ কি মিস করতেছি একটু বলো তো, কোনো একটা পেজ কি মিস করতেছি? আচ্ছা আর বই কিনতে পারবো না। আচ্ছা জুওলজিটা আসুক, জুওলজিটা আসলে আমরা দেখে বলে দিব যে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা তাহলে আচ্ছা দাঁড়াও, আচ্ছা না, আচ্ছা আমরা এই জায়গাটা পড়ে আসি, এই জায়গাটা একটু পড়ে আসি, এই জায়গাটা পড়ে আসলে তারপর। আচ্ছা দেখো আমি স্টেরয়েডটা একটু দেখাই তোমাকে, এখানে অনেক সময় নষ্ট হয়ে গেছে। স্টেরয়েড, এখন স্টেরয়েড যারা তারা কিন্তু উদ্ভূত লিপিড, তাই না? কিন্তু স্টেরয়েডের ভিতর কিছু আছে স্টেরল। তাহলে স্টেরয়েডের ভিতর কিছু যারা আছে তারা হচ্ছে স্টেরল। এখন স্টেরল কি? স্টেরলে হচ্ছে ওএইচ গ্রুপ থাকে, মানে স্টেরলে ওএইচ গ্রুপ থাকে। স্টেরলে কি থাকে ভাইয়া? ওএইচ গ্রুপ। যদি ওএইচ গ্রুপ থাকে তাহলে তারা স্টেরল। এখন স্টেরল নাই কোথায়? ব্যাকটেরিয়াতে স্টেরল নাই, সায়ানোব্যাকটেরিয়াতে স্টেরল নাই। সায়ানোব্যাকটেরিয়া মানে নীলাভ সবুজ শৈবাল, যাহাই সায়ানোব্যাকটেরিয়া তাহাই নীলাভ সবুজ শৈবাল। তাহলে খেয়াল করো স্টেরয়েডের মধ্যে যাদের ওএইচ গ্রুপ আছে তারা স্টেরল। ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়ার স্টেরল নাই, মানে স্টেরল কোথায় নাই? ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়াতে। এখন আমরা কিছু স্টেরয়েডের উদাহরণ পড়ব। স্টেরয়েডের নামগুলো চলো আমরা একটু দেখি। দেখো কোলেস্টেরল, কোলেস্টেরল যেটা সম্পর্কে আমরা অলরেডি জেনে আসলাম। এরপর হচ্ছে আর্গোস্টেরল, আর্গোস্টেরল, বিটা সিস্টোস্টেরল। তাহলে কি কি বলতেছি? কোলেস্টেরল, আর্গোস্টেরল, বিটা সিস্টোস্টেরল। এরপর হচ্ছে স্টিগমাস্টেরল, কি বললাম? স্টিগমাস্টেরল, ডিজিটালিন, স্টিগমা স্টেরল, ডিজিটালিন। তাহলে ফার্স্টে স্টেরয়েড গুলার নাম পড়বা। আমরা স্টেরয়েড সম্পর্কে হালকা একটু জেনে নিলাম, ফার্স্টে স্টেরয়েড গুলার নাম পড়বা। এখন কিছু স্টেরয়েডের ব্যবহার, মানে কোলেস্টেরল সম্পর্কে আমরা এনাফ জেনে আসছি, কোলেস্টেরল সম্পর্কে আমরা এনাফ জেনে আসছি, তাই না? এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বাকি যারা আছে তাদের সম্পর্কে। যেমন ডিজিটালিন, এইটা ব্যবহৃত হয় হৃৎপিণ্ডের চিকিৎসায়। ডিজিটালিন ব্যবহৃত হয় কোথায়? হৃৎপিণ্ডের চিকিৎসায়। আর্গোস্টেরল কোথায় পাওয়া যায় জানো? বলো, কে বলতে পারবা যে আর্গোস্টেরল যেটা সেটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় ইস্ট আর নিউরোস্পোরা। কি কি বললাম? ইস্টার নিউরোস্পোরাতে পাওয়া যায় আর্গোস্টেরল, ইস্টার নিউরোস্পোরাতে পাওয়া যায় আর্গোস্টেরল। আচ্ছা কোলেস্টেরল সবচেয়ে বেশি আছে আলু আর চুপড়ি আলুতে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফো। আলু আর চুপড়ি আলুতে সবচেয়ে বেশি কোলেস্টেরল আছে। ইস্টার নিউরোস্পোরাতে আছে আর্গোস্টেরল। হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহৃত হয় ডিজিটালিন, হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহৃত হয় ডিজিটালিন। কোলেস্টেরল প্রাণীতে বেশি থাকে।
কোলেস্টেরল প্রাণীতে বেশি থাকে, আলু চুপড়ি আলুতে বেশি থাকে। আর আর্গোস্টেরল ইস্টার্ন নিউরোস্পোরাতে পাওয়া যায়। ডিজিটালিন হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহৃত হয়। এগুলা কোলেস্টেরয়েডের এক্সাম্পল। এর বাইরে এস্টেরল আছে, যেটা ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়াতে থাকে না। এস্টেরল যেটা, সেটা ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়াতে থাকে না। তাহলে স্টেরয়েডের ইম্পর্টেন্ট ইনফো আমরা পড়ে ফেললাম। কোলেস্টেরল সম্পর্কেও সবকিছু আমরা এর আগের যে পেজগুলা, কোলেস্টেরল সম্পর্কে আমরা সবকিছু, যে লিপিড প্রোফাইল পড়ছি, আর কোলেস্টেরল সম্পর্কে আমরা সবকিছু পড়ে ফেলেছি। ঠিক আছে, এই যে কোলেস্টেরল সম্পর্কে পড়লাম, এরপরে স্টেরয়েড সম্পর্কে পড়লাম। এখন আমরা হচ্ছে বইয়ে যাব। এখন আমরা বইয়ে যেতে চাই। বইয়ে গিয়ে আমরা হচ্ছে 131 নাম্বার পেজ। আচ্ছা, এইটা 130, আমরা 131 দেখছি, আমরা 131 দেখবো এখন। আসো, আচ্ছা গুড। তাহলে স্টেরয়েডের ব্যাপারটা আমরা দেখছি। এখন টারপিনে চলে আসো, এইটা বেশ সহজ। বাট টারপিন হচ্ছে আইসোপ্রিন। আইসোপ্রিন মানে C5H8। এখন ধরো এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? C10H16 হয় না? তাইলে এই যে C10H16, এটা একটা টারপিন। মানে টারপিনে 10টা থেকে 40টা কার্বন পরমাণু থাকে। মানে এই আইসোপ্রিনকে কত দিয়ে, 8 দিয়ে গুণ দিলে 40টা কার্বন পরমাণু হবে। তাইলে আইসোপ্রিন যৌগ এটা টারপিন, এবং এখানে 10টা থেকে 40টা কার্বন পরমাণু থাকে। এবং পুদিনা, তুলসী, একটু খেয়াল করো, পুদিনা তুলসী এগুলা কিন্তু সুগন্ধি জিনিস, তাই না? পুদিনা পাতা, তুলসী পাতা, এগুলোর একটা স্মেল আছে। তো এই এই ইত্যাদিতে উদ্বায়ী তেল হিসেবে টারপিন পাওয়া যায়। সুগন্ধি প্রসাধনী তৈরিতে টারপিন। তাহলে টারপিনে পড়বা যে সুগন্ধি, পুদিনা তুলসী এগুলাও সুগন্ধিযুক্ত, সুগন্ধি প্রসাধনী তৈরি, এখানে টারপিন লাগে। আর টারপিন হচ্ছে 10 থেকে 40টা কার্বন পরমাণু, এটা একটা আইসোপ্রিন যৌগ। এই হচ্ছে টারপিনের পড়া। এরপরে আমরা রাবার নিয়ে পড়াশোনা করব। এরপরে আমাদের পড়া হচ্ছে আমাদের প্রিয় রাবার নিয়ে। রাবারের ক্ষেত্রে চলে আসো। রাবারে আইসোপ্রিন আছে 3000 থেকে 6000 আইসোপ্রিন। খেয়াল করো, টারপিনে ছিল 10 থেকে 40টা কার্বন পরমাণু, আর আইসোপ্রিনে 3000 থেকে 6000 আইসোপ্রিন একক। এখন হেবিয়া ব্রাজিলিয়েন্সিস, কি বললাম? হেবিয়া ব্রাজিলিয়েন্সিস, এটা থেকে পাওয়া যায় প্যারা। দেখো, প্যারা প্রাকৃতিক, যাই প্যারা রাবার সেটাই প্রাকৃতিক রাবার। তো হেবিয়া ব্রাজিলিয়েন্সিস। আর এর বাইরে আসো, ফিউকাস ইলাস্টিকা। ইলাস্টিকা এটা হচ্ছে ভারতীয় রাবার। তো এই দুইটা রাবারের বৈজ্ঞানিক নাম পড়বা, পরীক্ষায় আসবে। ভারতীয় রাবারের বৈজ্ঞানিক নাম কি? ফিকাস ইলাস্টিকা। আর প্যারা রাবার বা প্রাকৃতিক রাবার হেবিয়া ব্রাজিলিয়েন্সিস। এই দুইটা রাবারের বৈজ্ঞানিক নাম পড়বা। নিচে চলে আসো। এই রাবার দিয়ে কি তৈরি করা হয়? টায়ার তৈরি করে। হ্যাঁ, মেইনলি টায়ার তৈরি করে। এইটা গেল। এখন আমরা লিপিডের ক্ষেত্রে ভিন্নধর্মী লিপিড আছে, স্টেরয়েডের আলোচনা আছে, অনেক আলোচনা আছে। চলো আমরা এটা একটু পড়ি। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ভিন্নধর্মী লিপিড গুলা। এরপরই আমাদের মেইনলি যেটা পড়া আছে সেটা হচ্ছে এনজাইমের পড়া। লাস্টে বেশ কিছু ব্যবহার আসলে আমাদের আছে। আচ্ছা, শারমিন সুলতানা জিজ্ঞেস করছে যে ভাইয়া পূর্বসূচক কি? পূর্বসূচক হচ্ছে যেইটা থেকে, মানে ওই যে বললাম না যে ওইটা থেকে কোনো কিছু তৈরি করা হয়। ধরো আমি হচ্ছে পূর্বসূচক, তাহলে আমার থেকে কোনো কিছু তৈরি হবে। বুঝা গেল? আমি হচ্ছে কোনো কিছু পূর্বসূচক, মানে আমার থেকে কোনো কিছু তৈরি করা হবে। আচ্ছা, একটা সেকেন্ড।